রক্ত এক ধরনের তরল যোজক কলা। কি কলা বলো? এই কলা মানে খাওয়ার কলা না, কলা মানে টিস্যু, কলা মানে কি? তাহলে রক্তের সংজ্ঞা কি? রক্ত হচ্ছে এক ধরনের তরল জিনিস। কি জিনিস? এটাকে বলা হয় তরল যোজক কলা। কলা মানে টিস্যু। ওকে, প্রথম এমসিকিউ। রক্তকে নিয়ে কিছু 8-10টা এমসিকিউ লিখবো, এগুলো সব লিখে ফেলো। হ্যাঁ, রক্ত এক ধরনের তরল যোজক কলা। যোজক কলাকে ইংরেজিতে বলা হয় কানেকটিভ টিস্যু। কি বলা হয়? কানেকটিভ টিস্যু, যোজক কলা। ইংরেজি দরকার নেই, তুমি বাংলাটা মনে রাখো। তাহলে রক্ত এক ধরনের কি বলে ফেলো? কলা মানে কি? টিস্যু। গুড। এবার পরের এমসিকিউ লেখো, সেটা হচ্ছে আমাদের শরীরে একজন পূর্ণবয়স্ক মানুষের শরীরে সাধারণত 5 থেকে 6 লিটার কি থাকে? রক্ত থাকে। পূর্ণবয়স্ক মানুষের শরীরে, একজন পূর্ণবয়স্ক মানুষের শরীরে কয় লিটার রক্ত থাকে? 5 থেকে 6 লিটার রক্ত থাকে। আমি শর্টকাটে লিখবো, তুমি বুঝে গুছিয়ে লিখে নাও। তাহলে আমাদের শরীরে, পূর্ণবয়স্ক মানুষের শরীরে কতটুকু রক্ত থাকে বলো? 5 থেকে 6 লিটার কি থাকে গো? রক্ত থাকে। গুড। এবার আসো, আমরা একটা কথা শিখবো। আমাদের শরীরের যে ওজন বা ভর, আসলে আমরা কথাটা বলি ওজন, ওই কথাটা ওজন হবে না, কথাটা হবে ভর। কিন্তু আমাদের সুবিধার্থে আমরা ওজনই বলতেছি। কোন একটা ক্লাসে ওজন আর ভরের পার্থক্য শিখাই দিব, বুঝছো? তুমি আপাতত বুঝে নাও, আমাদের শরীরে যে ওজন, এই ওজনের 8% রক্ত থাকে। কয় পার্সেন্ট? আগে লিখবা না। এবার ধরো তোমার ওজন 100 কেজি। কত কেজি? তাহলে 100 কেজির 8% মানে 8 কেজি। কয় কেজি? 8 কেজি বা 8 লিটার রক্ত থাকবে তোমার শরীরে। তাহলে পার্সেন্ট কথাটা বুঝলা? তোমার শরীরের ওজন ধরে নাও 100 কেজি, তাহলে 100 কেজির 8% মানে কয় কেজি হয়? 8 কেজি। বুঝছো আমার কথা? তাহলে আমাদের শরীরে কয় পার্সেন্ট রক্ত থাকবে বলো? 8%। এবার আমার কথা উত্তর দাও। ধরো তোমার ওজন হলো 50 কেজি। কয় কেজি? 50 কেজি। এই 50 কেজি যদি হয়, 50 কেজির 8% মানে 4 লিটার বা 4 কেজি। বুঝছো আমার কথা? তাহলে অর্ধেক হয়ে আসবে। কি হয়ে আসবে বলো? এটা গণিতের হিসাব পাতি, আমি ওই দিকে যাব না। তুমি শুধু মনে রাখবা আমাদের শরীরে কয় পার্সেন্ট রক্ত থাকে? 8%। কি অনুসারে? দেহের ওজন অনুসারে। দেহের ওজন অনুসারে। তো তোমার যদি 50 কেজি ওজন হয়, তাহলে রক্ত থাকবে কয় লিটার? 4 লিটার। 8% করলে 4 লিটার হয়, বুঝছো? আর তুমি যদি 100 কেজির হও, তাহলে তোমার রক্ত হবে 8 লিটার। 8% মানে 8 লিটার। বুঝছো? তাহলে ক্লিয়ার এটুকু সবাই? এক কথা তুমি বুঝে নাও, তোমার শরীরে কয় পার্সেন্ট রক্ত আছে? 8%। কয় পার্সেন্ট? পুরো দেহের ওজনের 8% রক্ত আছে। তাহলে দেখো পরেরটা লেখো। লিটার অনুসারে আমরা বলি কয় লিটার বলো? 5 থেকে 6 লিটার একটা পূর্ণবয়স্ক মানুষের শরীরে। কিন্তু এটা কারো কারো ক্ষেত্রে বেশি হতে পারে, কারো ক্ষেত্রে কমও হতে পারে। সেটা আমরা বের করবো কি দিয়ে? পার্সেন্ট দিয়ে। তাহলে বলো কয় পার্সেন্ট রক্ত থাকে? কয় পার্সেন্ট রক্ত থাকে বলো? তোমাকে আমি সহজ করে বুঝাই আরেকটু, দেখো। ধরো একটা বাচ্চার ওজন 20 কেজি। কয় কেজি? তাহলে ওর কয় লিটার থাকবে এটা বের করতে পারবা। তাহলে দাঁড়াও, 20 এর কয় পার্সেন্ট? 20 এর 8%। 20 এর 8% মানে 8 কে তাই ভাঙতে হবে না? 20 এর 8% মানে 8 ভাগ কত হবে তাহলে? তাহলে এইটা আর এটা কাটা, ঠিক আছে না? এটা আর এটা কাটা, আর এখানে কাটাকাটি করা যায় না? যেমন এখানে যদি তুমি কাটো, এখানে যদি তুমি ধরো 2 দিয়ে কাটো, তাহলে কত হয়? 4। আর 2 দিয়ে কাটলে এখানে 5। তাহলে বিষয়টা কি দাঁড়াইলো? উপরে দাঁড়াইলো কত বলো তো দেখি? 4 দুগুণে 8। তাহলে 8 ভাগ কত দিতে হবে আবার তোমাকে? 5। যে যা নামবে এত এত লিটার রক্ত থাকবে। বুঝছো জিনিসটা কি বললাম? মানে তোমার শরীরের যা ওজন, তার কয় পার্সেন্ট রক্ত থাকবে? 8%। সহজ না? তাহলে যে কারকটা বের করতে পারবা না? গুড। এবার চলে যাই আমরা পরের এমসিকিউ। লেখো, রক্তের পিএইচ 7.4। লেখো, রক্তের পিএইচ 7.4। গত ক্লাসে পিএইচ কি জিনিস বুঝাই গেছি না? আচ্ছা, পিএইচ দিয়ে আমরা কি বুঝতে পারি বলো? অ্যাসিড, ক্ষার আর নিরপেক্ষতা। অ্যাসিড, ক্ষার আর কি বুঝতে পারি? নিরপেক্ষতা। গুড। 7.4 খুব ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। রক্তের পিএইচ কি বলতেছি বলো? 7.4। আচ্ছা বলো তো 7 হলে কি হয়? নিরপেক্ষ না? তাহলে 7 এর একটু উপরে উঠলেই তো ক্ষার।
ক্ষার হবে না? 8, 9, 10 এগুলো কি ক্ষার না? গুড। তাহলে এটা যেহেতু 7.4, তাহলে এটা কি নিরপেক্ষ আছে না একটু ক্ষার হয়ে গেছে? খুব খুব বেশি হয়েছে না সামান্য? তাই রক্তকে আমরা বলবো সামান্য ক্ষারীয়। কি বলবো? আজকে যে কথাগুলো বলবো প্রত্যেকটা কথা ইম্পর্টেন্ট, কোনটা পরীক্ষা আসবে আমি জানি না, তাই অমনোযোগী থাকবে না ক্লাসে, ঠিক আছে? অনেক সকালবেলা একজনকে ক্লাসে জিজ্ঞাসা করলাম, ও দেখি যে স্যার কলম পড়ে গেছিল তুলতে গেছি, এর ফাঁকে একটা কথা বলে ফেলছি, ও শুনে নাই। তখন ধরছি, বলতে পারতেছে না। তার মানে কি কি দাঁড়াইলো? তুমি একটু অমনোযোগী হলেই অনেক কিছু বুঝবা না। তাহলে বলো, রক্তের পিএইচ কত? তাই 7.4 মানে তো ক্ষারীয়। খুব ক্ষারীয় না সামান্য? তাই রক্তের ধর্ম কেমন? সামান্য ক্ষারীয়। সামান্য ক্ষারীয়। ক্লিয়ার এটুকু? আচ্ছা, কয়টা এমসিকিউ হলো এখানে? এগুলোকে বলা হয় রক্তের সাধারণ কথাবার্তা, মানে এগুলো তোমাকে জানতেই হবে। এবার আসো, আমরা যে কথাটা লিখবো এবার, রক্ত আসলে আমাদের শরীরে অনেক ধরনের কাজ করে থাকে, তবে রক্তের কিছু সাধারণ কাজ বলবো এবার। কি বলবো বলো? সাধারণ কাজ। প্রথম কথা লেখো যে রক্ত অক্সিজেন অক্সিজেন এবং পুষ্টি পরিবহন করে থাকে। রক্তের একটা কাজ বলবো এখন আমরা, এটা কয় নাম্বার এমসিকিউ হবে? রক্তের কি বলবো বলো? রক্তের কাজ। রক্তের একটা কাজ লেখো। রক্তের 1 নাম্বার কাজ হচ্ছে এটি আমাদের রক্তের মাধ্যমে অক্সিজেন পরিবাহিত হয়। এই তুমি যে নাক দিয়ে অক্সিজেন নিচ্ছ, যাচ্ছে কোথায়? দেহের ভিতরে। দেহের ভিতরে যাচ্ছে না এগুলা? কিন্তু দেহের ভিতরে কার মাধ্যমে যাচ্ছে? রক্তের মাধ্যমে। তাহলে তুমি যে নাক দিয়ে অক্সিজেনটা নিচ্ছ, পুরো শরীরে কার মাধ্যমে যাচ্ছে? রক্তের মাধ্যমে। সুতরাং রক্ত অক্সিজেন বহন করে থাকে। কি বহন করে? O2 মানে কি? এছাড়া কার্বন ডাইঅক্সাইডও বহন করে। অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, এবং তুমি যে পুষ্টিকর খাবারগুলো খাও না, এই খাবার খাওয়ার পর খারাপ জিনিস বের হয়ে যায়, আর পুষ্টিগুলো দেহে থেকে যায়। ওই যে বের হয়ে যায় যেটা যায়, ওটা পরিপাক বলি না আমরা। কিন্তু ভালো জিনিস যে দেহের ভিতরে থেকে গেল, ভালো জিনিসটা যে থেকে গেল, ওইটা কার মাধ্যমে প্রবাহিত হয়? রক্তের মাধ্যমে। ভালো জিনিসটার নামই পুষ্টি। ভালো জিনিসটার নামে কি? তাহলে রক্তের মাধ্যমে কত কিছু বয়ে বেড়ায়, বুঝছো? রক্তটা একটা নদীর মতো। কিসের মতো? নদী। তোমার দেহের ভিতরে নদী, সেই নদীতে কত কিছু থাকবে, মাছ থাকবে, পোকামাকড় থাকবে, বিষয়টা এরকম না তো? আমাদের রক্তটা তো ওই রকম নদী না। আমাদের রক্তের ভিতরে থাকবে পুষ্টি। কি থাকবে? থাকবে অক্সিজেন, থাকবে কার্বন ডাইঅক্সাইড। এগুলো রক্তের মাধ্যমে ভেসে বেড়াবে। কি বেড়াবে? ভেসে বেড়াবে। যেখানে যেখানে যাওয়া দরকার সেখানে যাবে। ক্লিয়ার এটুকু? তাহলে কি কি পরিবহন করে বলো? অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড এবং পুষ্টি। এগুলো পরিবহন করা কার দায়িত্ব? শোনো, রক্ত আরেকটা কাজ করে থাকে। রক্ত আমাদের দেহের তাপমাত্রা বজায় রাখতে সাহায্য করে। কি বজায় রাখতে বলো? আচ্ছা, তাহলে দেহের তাপমাত্রা বজায় রাখে। দেহের তাপমাত্রা বজায় রাখে কে? রক্ত। কারো শরীরে যদি রক্ত একদম কমে যায়, তার শরীর ঠান্ডা ঠান্ডা থাকবে, বুঝছো? তাহলে আমাদের দেহের যে তাপমাত্রাটা, এটা বজায় রাখতে কে সাহায্য করে? রক্ত। গুড। শুধু রক্ত না, পানিও গুরুত্বপূর্ণ সাহায্য করে। তোমার দেহের ভিতরে পানির ভারসাম্য, তোমার দেহের তাপমাত্রা, এগুলো বজায় রাখতে পানিও সাহায্য করে। কে সাহায্য করে? পানিও সাহায্য করে। তার মানে এটা রক্ত এখানে সাহায্য করতেছে। এটুকু ক্লিয়ার সবাই? আচ্ছা, তুমি জানো কিনা আমাদের দেহের ভিতরে অ্যাসিড আছে? কি আছে? এবং ক্ষার আছে। কি আছে? অ্যাসিডকে ইংরেজিতে অ্যাসিডই বলে, বাংলাতে বলা হয় অম্ল। কি বলা হয়? আর ক্ষারকে ইংরেজিতে বলা হয় বেস। কি বলা হয়? তাহলে ক্ষার হলো বাংলা শব্দ, ওটার ইংরেজি হলো বেস, আর অ্যাসিডের বাংলা হলো অম্ল। তাহলে আমরা বলবো আমাদের দেহের অ্যাসিড আর ক্ষারের ভারসাম্য রক্ষা করে কে? রক্ত। অ্যাসিড আর ক্ষারের ভারসাম্য রক্ষা করে কে? রক্ত। পরের এমসিকিউ লেখো। অ্যাসিড ও ক্ষারের ভারসাম্য রক্ষা করে। তুমি যদি ক্লাসটা মনোযোগ দিয়ে করো, রুমে গিয়ে পড়াগুলো 1-2 বার করে পড়লে মনে পড়ে যাবে সব। তাই মনোযোগ দিয়ে শোনাটা জরুরি। সবাই এটুকু বুঝতে পারছো? আরেকটা পড়া বলি, তাহলে রক্তের কাজ মোটামুটি শেষ হয়ে যাবে। রক্তের আরো অনেক কাজ আছে, আমরা সামনে জানবো, বাট আমি যে টোটাল 4টা কাজ লিখে দেবো এখানে, 4টা মুখস্থ রাখবা সবসময়, হ্যাঁ? আচ্ছা, তো আরেকটা কাজ লিখবো, যেটা জানো কি? আমরা প্রস্রাব করি না,
এই প্রস্রাবের মাধ্যমে বজ্র পদার্থ বের হয়ে যায়। কি পদার্থ বের হয়ে যায়? বা খারাপ পদার্থ বা দূষিত পদার্থ বের হয়ে যায় প্রস্রাবের সাহায্যে। তো আমাদের এই রক্তের মাধ্যমে কিছু খারাপ পদার্থ ভেসে বেড়ায়, সেগুলো কিডনির কাছে আসে। কার কাছে আসে? কিডনি সেগুলোকে সেকে দেয়, সেকে সেকে খারাপ জিনিসটাকে বের করে দেয়, আর ভালো রক্তটাকে আবার দেহের ভিতরে ফিরিয়ে নিয়ে আসে। তাহলে কিডনিকে আমরা বলি শাকন যন্ত্র। কি বলি জানো? কিডনি নিয়ে জানতে পারবা পরে। তো আমার কথাটা হচ্ছে কিডনি একটা শাকন যন্ত্র। তো রক্তের মাধ্যমে যে দূষিত পদার্থগুলো থাকে ওগুলো কোন পর্যন্ত যায়? কিডনি পর্যন্ত। তারপরে দূষিত পদার্থগুলো প্রস্রাবের সাহায্যে বের হয়ে যায়, আবার ভালো রক্তটা আবার দেহের ভিতরে কি আসে? ফিরে আসে। তাহলে এইভাবে কিডনির সাহায্যে দেহের রক্তগুলোকে ছাকতেছি আমরা। কি করতেছি? তাই কিডনিকে বলা হয় শাকন যন্ত্র। কি যন্ত্র? এবার আসো, তাহলে বজ্র পদার্থগুলো রক্তের মাধ্যমে ভেসে ভেসে কার কাছে গেল? কিডনির কাছে। তাহলে ওই পর্যন্ত তো নিয়ে যাইতে হয়েছে। তুমি নিয়ে গেছো না রক্ত নিয়ে গেছে? তাহলে আমরা এটাও বলতে পারি যে রক্তের মাধ্যমে বজ্র পদার্থগুলো পরিবাহিত হয় বা বের হয়ে যায়। তাহলে রক্তের মাধ্যমে কার কাছে আসে? আগে কিডনির কাছে, তারপরে সেটা বের হয়ে যায়। কিন্তু আসলো তো কার মাধ্যমে? রক্তের মাধ্যমে। তাই আমরা লিখবো রক্তের মাধ্যমে বজ্র পদার্থগুলো বের হয়ে আসে। লেখো রক্তের মাধ্যমে। রক্তের মাধ্যমে এটা আরেকটা কাজ, রক্তের মাধ্যমে বজ্র পদার্থগুলো বের হয়ে আসে। এটা 4 নাম্বার কাজ। কয় নাম্বার কাজ বলো? দেহের বজ্র পদার্থগুলো কার মাধ্যমে বের হয়ে আসে? বর্জ্য পদার্থ কার মাধ্যমে বের হয়ে আসলো? আচ্ছা, কিন্তু ফাইনালি বের করলো কে? কিডনি। কিন্তু কিডনি পর্যন্ত নিয়ে আসলো কে? সবাই বুঝতে পারছো কথাগুলা? এবার আসো, এই বজ্র পদার্থের ভিতরে অনেকেই আছে, অনেক বজ্র পদার্থ। কয়েকটা বজ্র পদার্থের নাম আমরা লিখে নেই। যেমন একটা হচ্ছে ইউরিয়া। নাম কি? এগুলো প্রস্রাবের মধ্যে থাকে। ইউরিয়া, ইউরিক অ্যাসিড, আরেকটা হলো ক্রিয়েটিনিন। নাম শুনছো কখনো? এগুলো বজ্র পদার্থ। আর মনে রাখবা, দেহের এই সমস্ত বজ্র পদার্থ সবাই নাইট্রোজেন জাতীয়। কি জাতীয়? মানে এরা নাইট্রোজেন দিয়ে তৈরি হয়। তাই দেহের এই বজ্র পদার্থগুলো কি জাতীয়? এগুলো মূলত প্রস্রাবের সাহায্যে বের হয়ে আসে। কার সাহায্যে বের হয়ে আসে? প্রস্রাবের সাহায্যে বের হয়ে আসে। এগুলো দেহের বজ্র পদার্থ। ইউরিয়া, ইউরিক অ্যাসিড, আর কি? ক্রিয়েটিনিন। আরো অনেক আছে, এই 3টা পরীক্ষা বেশি আসে। এগুলো হচ্ছে দেহের কি পদার্থ বলো? নাইট্রোজেন জাতীয় বজ্র পদার্থ। নাইট্রোজেন জাতীয় কি পদার্থ? আর এগুলো কিডনির সাহায্যে ছেকে ছেকে বের হয়ে আসে। আর কিডনি পর্যন্ত এগুলো নিয়ে আসলো কে? অনেকবার কথা বলতে 3-4 বার বলে ফেলছি। এই হলো মোটামুটি আমাদের রক্ত নিয়ে প্রাথমিক কথাবার্তা। এবার আমরা শিখব রক্তের গঠন। আসলে রক্তের ভিতরে কে কে থাকে? রক্তের ভিতরে কে কে থাকে? এই সবাই এইটুকু বুঝতে পারলা? আমরা এখন পড়বো কাকে নিয়ে বলো? রক্তের গঠনকে নিয়ে পড়বো। কাকে নিয়ে বলো? গঠন মানে কি? রক্তের ভিতরে কি কি থাকে, এটা খুব ইম্পর্টেন্ট পড়া। তো রক্তের ভিতরে প্রথমত 2 ধরনের জিনিস থাকে। কয় ধরনের বলো? একটা হচ্ছে রক্ত রস। কি থাকে বলো? এটাকে আমরা ইংরেজিতে বলি প্লাজমা। কি বলি বলো? তাহলে বলো, রক্তের ভেতরে একটা গুরুত্বপূর্ণ জিনিসের নাম কি? প্লাজমা বা রক্ত রস। বুঝছো? এই রক্ত রস থাকে 55%। কয় পার্সেন্ট? এইটাকে, এই রক্ত রসকে রক্তের তরল অংশ বলা হয়। কি অংশ বলা হয়? এর মধ্যে ম্যাক্সিমামই পানি। এর মধ্যে ম্যাক্সিমামই কি থাকে? পানি। তাহলে রক্ত রস মূলত কি দিয়ে তৈরি? পানি দিয়ে তৈরি। আর আমাদের রক্তটাকে যদি আমরা ভাগ করি, তাহলে একটা ভাগের নাম কি পাইলাম বলো? রক্ত রস। আর এই রক্ত রস থাকে পুরো রক্তের মধ্যে কয় পার্সেন্ট? 55%। আর রক্ত রস মূলত কি দিয়ে তৈরি হয়? পানি দিয়ে। মনে থাকবে কথাগুলা? আর একটা কথা শিখে নাও, এই রক্ত রস সামান্য হলুদ বর্ণের। কি বর্ণের বলো? তুমি কি দেখছো কিনা হসপিটালে ওই যে রক্ত দেওয়ার পর নিচে প্যাকেটের ভিতরে হলুদ হলুদ কি যেন পড়ে থাকে? কেউ দেখছো? রক্ত দেওয়ার পর, পুরো রক্ত যাওয়ার পরে দেখবা নিচ দিয়ে হলুদ হলুদ কি যেন পড়ে থাকে। ওটার নামই প্লাজমা। ওটার নামই কি বলো?
মানে রক্তের ভিতরে মূলত কয় ধরনের জিনিস পাওয়া যাবে? 2 ধরনের। আমি অলরেডি একটার কথা বলে ফেলছি, ওটার নাম কি? রক্তরস বা প্লাজমা। ইংরেজিতে বলা হয় প্লাজমা। কি বলে বলো? তো তোমাকে দুইটাই জানতে হবে। এবার আসো, রক্তরস কয় পার্সেন্ট থাকে? রুমে গিয়ে এইভাবে এমসিকিউ পড়বা, নিজেকে নিজে জিজ্ঞাসা করবা, তারপরে বলবা রক্তের তরল অংশকে কি বলে? প্লাজমা। কারণ এটা কি অংশ? আরেকটা কোশ্চেন আসতে পারে, এই প্লাজমার বর্ণ কেমন? হলুদ বর্ণ। প্লাজমাকে নিয়ে কটা কথা জানলেই চলবে, ঠিক আছে? আচ্ছা, আর প্লাজমার ভেতরে ম্যাক্সিমামই কি থাকে? মানে পুরো প্লাজমাটা পানি দিয়েই তৈরি। কি দিয়ে তৈরি? পানি দিয়েই তৈরি। কিছু অন্যান্য জিনিস থাকতে পারে, তো এর ভিতরে ম্যাক্সিমামই কি থাকে বলো? পানি। প্লাজমা নিয়ে কথাটুকু শেষ, ঠিক আছে? সবাই বুঝতে পারছো? আচ্ছা, আরেকটা হলো রক্তের কণিকা। আরেকটা উপাদানের নাম হলো রক্ত। এটাকে আমরা ইংরেজিতে বলি রক্ত, ব্লাড সেল বলি। কি বলি? কণিকা মানে কোষ, সেল মানে তো কোষ, তাই না? তাহলে রক্তের ভেতরে আরো কি থাকে? কোষ থাকে, ওগুলোকে বলা হয় রক্ত কণিকা। কি বলা হয় বলো? রক্তের ভেতরে এই প্লাজমা বা তরল অংশ বাদেও আরো কিছু কোষ পাওয়া যায়। কি পাওয়া যায় বলো? ওগুলোকে বলা হয় রক্ত কোষ বা রক্ত কণিকা। রক্ত কোষ বা কি? তাহলে রক্তের ভেতরে রক্ত কোষ বা রক্ত কণিকা 3 প্রকার। কয় প্রকার? তার আগে জেনে নাও, এই রক্ত রস যদি 55% থাকে, তাহলে রক্ত কণিকা কয় পার্সেন্ট? ক্লিয়ার? আচ্ছা, আর এই রক্ত কণিকা 3 প্রকার। রক্ত কণিকা কয় প্রকার? তোমরা সবাই জানো লোহিত রক্ত কণিকা, নাম শুনছো? তাহলে রক্ত কণিকা মানে রক্তের কোষ। রক্ত কণিকা মানে কি বলো? কোষ। তাহলে একটা নাম হলো লোহিত রক্ত কণিকা। লোহিত রক্ত কণিকাকে ইংরেজিতে বলা হয় আরবিসি। আরবিসি। আর মানে রেড, বি মানে ব্লাড, সি মানে সেল। রেড ব্লাড সেল, রেড ব্লাড। এটার বাংলা কি? লোহিত রক্ত। আরেকটা রক্ত কণিকার নাম হলো শ্বেত রক্ত কণিকা। নাম কি বলো? শ্বেত মানে বেটা শ্বেত, শ্বেত রক্ত কণিকা। নাম কি বলো? শ্বেত মানে কি? সাদা না? তো এই শ্বেত রক্ত কণিকাকে বলা হয় ডব্লিউবিসি। এটার আরেক নাম হোয়াইট ব্লাড সেল। হোয়াইট ব্লাড সেল, হোয়াইট মানে সাদা, তাই না? ওখান থেকে আসছে কথাটা। আর আরেকটা রক্ত কণিকা আছে, ওটার নাম হচ্ছে অনুচক্রিকা। নাম কি বলো? এই অনুচক্রিকাকে ইংরেজিতে বলা হয় প্লাটেলেট। কি বলে? প্ল্যাটেলেটস। কি বলে অনেকে? প্ল্যাটেলেটস বা প্লাটেলেটস, যেটাই বলো না কেন। এই পর্যন্ত লেখো সবাই, আমি আরো ভালো করে বুঝাবো। তাহলে তোমরা আমার ক্লাস বুঝতে পারো সবাই? আচ্ছা, এবার আমরা পরের স্টেপে আগাই। দেখো, শেষ করব কথাটা। প্লাজমা বা রক্ত রস জিনিসটা বুঝছো? এটা কয় পার্সেন্ট থাকে? আচ্ছা, 55। আর রক্ত কোষ কয় পার্সেন্ট থাকে? রক্ত কোষ কয় প্রকার? লোহিত রক্ত কণিকা। এই রক্ত কোষ মানেই রক্ত কণিকা। রক্ত কোষ মানে কি? কারণ এখানে সেল কথা আসছে না? সেল মানেই কণিকা, সেল মানেই কোষ, ঠিক আছে? এটা কয় প্রকার? 3 প্রকার। লোহিত রক্ত কণিকা মানে আরবিসি। শ্বেত রক্ত কণিকা মানে কি? আর অনুচক্রিকা মানে কি? এই এক একটা রক্ত কণিকার এক এক রকম কাজ আছে। এক একটা রক্ত কণিকার এক এক রকম কাজ আছে, এক একজনের কাজ এক এক রকম। আমি রক্তের শুরুর দিকে কয়টা কাজ লিখে দিয়েছি? মাত্র 4টা, কিন্তু এদেরও আলাদা আলাদা কাজ আছে, বুঝছো? এই রক্ত কণিকা গুলো তো এমনি এমনি রক্তের ভিতরে থাকে না, এগুলো রক্তের ভিতরে ভেসে বেড়ায়। কি বেড়ায় বলো? ভেসে বেড়ায়। তো এগুলোর এক একটার এক এক কাজ। এখন আমরা এই 3 জনকে নিয়ে পড়াশোনা করবো। কাকে নিয়ে বলো? এই 3 জনকে নিয়ে। লোহিত রক্ত কণিকা নিয়ে পড়বো সবার আগে, তারপরে শ্বেত, তারপরে অনুচক্রিকা, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা কাকে নিয়ে বিস্তারিত করবো বলো? গুড। লোহিত রক্ত কণিকার ইংরেজি কি? মাঝখান থেকে এই দিক থেকে একজন বলো, ইংরেজি কি এটার? রেড ব্লাড সেল। গুড। বুঝা যাচ্ছে এটা লাল বর্ণের হবে। কি বর্ণের হবে? তাহলে এই কণিকাটা দেখতে কেমন হবে বলো?
লাল বর্ণের। গুড, তোমরা যথেষ্ট ভালো। তাহলে আমরা লোহিত রক্তকণিকাকে নিয়ে যে কটা কথা লিখবো শুরুতে তুমি সব দ্রুত লিখে ফেলবা, পরে বুঝাবো। হ্যাঁ, লোহিত রক্তকণিকা। একটু যাও তো ভাইয়া, তুমি যাও তো, যাও তো, যাও, বলো যে একটু মার্কার পাঠাইতে। হ্যাঁ, তাহলে এখানে যে কটা এমসিকিউ শেখাবো সব কটা দ্রুত লিখে ফেলবা। ওকে, আচ্ছা, লোহিত রক্তকণিকা একটা কোষ না? আচ্ছা, যে কোনো কোষের ভিতরে নিউক্লিয়াস থাকে, কি থাকে? কিন্তু লোহিত রক্তকণিকার ভিতরে কোনো কি থাকবে না, নিউক্লিয়াস থাকবে না। তাহলে পরের এমসিকিউ। ধন্যবাদ। তাহলে সকল এটা কোষ কিনা, সকল কোষের ভিতরে কি থাকে? কিন্তু লোহিত রক্তকণিকা এমন একটা কোষ, ওর ভিতরে কোনো কি নাই, নিউক্লিয়াস নাই। বাকি ওই দুইজনের মধ্যে থাকবে। শ্বেত রক্তকণিকার ভিতরেও কি থাকবে, নিউক্লিয়াস থাকবে। অনুচক্রিকার মধ্যেও কি থাকবে, কিন্তু লোহিত রক্তকণিকার ভিতরে কোনো কি নেই, নিউক্লিয়াস নেই। পরের এমসিকিউ, এর নিউক্লিয়াস নেই। আর এটি বাঁচে মাত্র কয়দিন বলো? 120 দিন এটার গড় আয়ু। আবার ধ্বংস হয়ে যায়, বুঝছো? তাহলে আবার নতুন করে তৈরি হয়, ধ্বংস হয় আবার কি হয়, তৈরি হয়। তাহলে লোহিত রক্তকণিকার নিউক্লিয়াস নেই, কি নেই বলো? 3 নম্বর এমসিকিউ, এটি তৈরি হয় লাল অস্থি মজ্জায়। কি লিখছি কথাটা বলো? এবং বিনষ্ট হয়, বিনষ্ট মানে ধ্বংস হয়। বিনষ্ট কথাটা মানে কি বলো? প্লিহায়। কোথায় হয় বলো? প্লিহায়। প্লিহাকে ইংরেজিতে বলা হয় স্প্লিন। শিখাবো। এই পর্যন্ত লিখছো সবাই? লোহিত রক্তকণিকাকে নিয়ে কয়টা কথা লিখলাম এখন পর্যন্ত? আচ্ছা, এই কথাটা বুঝে নাও, এটা অনেকে বুঝবা না আমি জানি। খেয়াল করো, এটি তৈরি হয়, আমাদের হাড্ডি আছে না, বড় বড় হাড্ডিগুলা, বড় বড় হাড্ডি, এই যে পায়ের হাড্ডি, এই যে নিচের হাড্ডিগুলো, হাতের হাড্ডি, বড় বড় হাড্ডিগুলোকে আমরা বলি অস্থি। কি বলি? তো বিভিন্ন অস্থির ভেতরে যে কচকচ করে খাওয়া যায়, মচমচ করে, তাই না? ওটার নাম হলো অস্থি মজ্জা। নাম কি বলো? সেগুলো লাল বর্ণের হয়। তো বড় বড় হাড্ডির ভিতরকার যে অস্থি মজ্জাটা আছে সেটা লাল বর্ণের, বুঝছো? তো সেই অস্থি মজ্জা থেকে কি তৈরি হয়, লোহিত রক্তকণিকা তৈরি হয়। তাহলে লোহিত রক্তকণিকা তৈরি হয় তোমার দেহের হাড্ডির ভেতর থেকে। কোন জায়গা থেকে? হাড্ডি। সেই হাড্ডির ভেতরকার জায়গাটার নাম কি? অস্থি মজ্জা। ঠিক আছে, অস্থি মানে তো হাড্ডি, আর ভেতরে যে জিনিসটা থাকে ওটার নাম মজ্জা। তাহলে অস্থি মজ্জা থেকে কি তৈরি হয়, লোহিত রক্তকণিকা। তো এটা তৈরি হলো, 120 দিন বাঁচলো, আবার এটা কি হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। সেটা ধ্বংস হয় জানো কোথায়? প্লিহায়। কোথায়? এই প্লিহাটা আবার থাকে জানো কোথায়? তোমার আছে না যকৃৎ, যকৃতের নাম শুনেছ? বা কলিজার নাম শুনছো? লিভারের নাম শুনছো? লিভার, কলিজা, যকৃৎ। লিভার, কলিজা, যকৃৎ তিনটা একই জিনিস। তো সেখানে স্প্লিন বা প্লিহা নামে একটা জিনিস আছে, বুঝছো? স্প্লিন বা কি, প্লিহা। বাংলাতে বলা হয় প্লিহা, ইংরেজিতে বলা হয় স্প্লিন। এই জিনিসটা থাকে কোথায় বলো? যকৃতে। কোথায় থাকে বলো? তাহলে যকৃতের পিছনে এই জিনিসটা থাকে, ছোট্ট একটা নালীর মতো জিনিস। তো ওখানে এটা ধ্বংস হয়, রক্তকণিকাগুলো ওখানে যে ধ্বংস হয় বা জমা হয়, ধ্বংস হয় বা কি হয় বলো? আবার নতুন করে তৈরি হয়। আবার কোন জায়গা থেকে তৈরি হবে? হাড্ডি থেকে। ঠিক আছে। আচ্ছা, কারো যদি হাড্ডি দুর্বল থাকে, ওখান থেকে কিন্তু রক্তকণিকা বেশি তৈরি হবে। আচ্ছা, তাহলে লোহিত রক্তকণিকা তৈরি হতে গেলে তোমার হাড্ডিটা কি থাকতে হবে? মজবুত, তাই না? আর এটি ধ্বংস হয় কোথায় বলো? প্লিহায়। প্লিহাটা থাকে কোথায়? তোমার মাথায়, যকৃতে। ক্লিয়ার সবাই? ওখানে ধ্বংস হয় আর তৈরি হলো কোথায়? হাড্ডিতে। শুধু পায় না, বড় বড় হাড্ডিগুলো আছে না ওখান থেকে। ক্লিয়ার? আচ্ছা,
এবার পরের এমসিকিউ গুলো আমরা লিখবো। আমাদের দেহে সবচেয়ে এই তিনটার মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে থাকে লোহিত রক্তকণিকা। আমাদের দেহে 3 ধরনের রক্তকণিকা আছে না, তবে কোনটা সবচেয়ে বেশি থাকে জানো? এই লোহিত রক্তকণিকা। পরের এমসিকিউ লেখো, প্রতি ঘন মিলিলিটারে, প্রতি ঘন মিলি মানে মিলিলিটার, বুঝছো? প্রতি ঘন মিলিলিটারে লোহিত রক্তকণিকা থাকে প্রতি ঘন মিলিলিটারে লোহিত রক্তকণিকা থাকে 45 থেকে 50 লক্ষ। কি বলছি কথাটা বলো? প্রতি ঘন মিলিলিটারে লোহিত রক্তকণিকা থাকে কতটুকু করে? 45 থেকে 50 লক্ষ পরিমাণ লোহিত রক্তকণিকা থাকে। তাহলে চিন্তা করতে পারছো, তোমার পুরো দেহে তো অনেক আরো বেশি আছে। আমি তো এটা প্রতি ঘন মিলিলিটারের হিসাব বললাম, তো তোমার দেহে তো আরো অনেক বেশি পরিমাণে রক্ত আছে, তাহলে পরিমাণটা আরো অনেক বেড়ে যাবে, তাই না? তাহলে প্রতি ঘন মিলিলিটারে লোহিত রক্তকণিকা থাকে কতটুকু? 45 থেকে 50 লক্ষ। ক্লিয়ার এটুকু? আচ্ছা, এখন ছোট্ট একটা চিত্র আঁকাবো, তাহলে মোটামুটি লোহিত রক্তকণিকার পড়াটা শেষ হয়ে আসবে। লোহিত রক্তকণিকাকে নিয়ে পরে লাস্ট পড়া, এটা শেষ। দেখো, এই ছোটবেলা মিল্ক ক্যান্ডি চকলেট খাইছো? মিল্ক ক্যান্ডি চকলেটটা মাঝখানে একটু চ্যাপটা থাকে, তাই না? দুই সাইড উঁচু, মাঝখানে একটু কি চ্যাপটা। তো এই একটা লোহিত রক্তকণিকা, মানে এটা আমি যে জিনিসটা আঁকাইলাম এটার নাম হলো আরবিসি। এটার নাম কি বলো? একটা লোহিত রক্তকণিকা দেখতে অনেকটা দুই সাইড চ্যাপটা, মাঝখানে চ্যাপটা মানে অবতল। চ্যাপটা মানে কি? এই যে নিচু না দুই সাইডটা, দুই সাইড না, মাঝখানে চ্যাপটা না? এটা তো মাঝখানে একটু চ্যাপটা, আবার এই দিক দিয়েও চ্যাপটা। তো এই চ্যাপটা জিনিসকে বলা হয় অবতল। কি বলা হয়? তাহলে একটা লোহিত রক্তকণিকা দেখতে অনেকটা চাকতির মতো, কিসের মতো? এটা একটা চাকতির মতো, কিন্তু মাঝখানটা নিচু। মাঝখানটা কি? তাহলে লোহিত রক্তকণিকা দেখতে কেমন? চাকতির মতো। কার মতো বলো? চাকতির মতো দ্বি অবতল। কি বলো? দ্বি অবতল কেন বলছি বুঝাই দাও তো কেউ। দুই সাইডে নিচু, দুই সাইডে কি আছে? চ্যাপ্টা। চ্যাপ্টা কথাটার মানে হলো অবতল। চ্যাপ্টা কথাটার মানে কি বলো? তাহলে লোহিত রক্তকণিকা দেখতে কেমন? বলো বলো, চাকতির মতো কি? দ্বি অবতল। চাকতির মতো কেমন বলো? এই পুরো জিনিসটার নাম হলো লোহিত রক্তকণিকা, ইংরেজিতে বলা হয় আরবিসি, তাই না? এই লোহিত রক্তকণিকার মাঝখানে কোনো কি থাকবে না? নিউক্লিয়াস। এটা আগেই বলছি, তাই না? তো এই লোহিত রক্তকণিকার চার সাইড দিয়ে কিছু জিনিস থাকে, এইগুলোর নাম হচ্ছে, এই বক্সের মতো আঁকাচ্ছি না, এগুলো লোহিত রক্তকণিকার আশেপাশে থাকে, এগুলোর নাম হলো হিমোগ্লোবিন। জানো না সবাই? তাহলে বলো, হিমোগ্লোবিন থাকে কোথায়? গুড। এই হিমোগ্লোবিনের নাম সবাই শুনছো না? তাহলে বলো, লোহিত রক্তকণিকার চারপাশ দিয়ে কি থাকে? হিমোগ্লোবিন। বুঝছো? আর এই হিমোগ্লোবিনের কারণেই রক্তের রং কি হয়? লাল হয়। এটা জানি না আমরাই সবাই ছোটবেলা থেকে পড়ছি যে হিমোগ্লোবিনের কারণে রক্তের রং কি হয়? তাহলে আরবিসি যে লাল হইলো কার কারণে হইলো? হিমোগ্লোবিনের কারণে। বুঝছো? তাহলে হিমোগ্লোবিন ওর চারপাশ দিয়ে থাকে, বুঝছো, ছড়ানো থাকে, এরকম আটকানো থাকে, এগুলোর নাম হলো হিমোগ্লোবিন। নাম কি বলো? আর হিমোগ্লোবিন এক ধরনের আমিষ জাতীয় জিনিস। কি জাতীয় বলো? এটা লিখে রাখো, আমিষকে ইংরেজিতে বলা হয় প্রোটিন। জানি না আমরা সবাই? হিমোগ্লোবিন তাহলে কি জাতীয় জিনিস? আমিষ জাতীয় জিনিস। হিমোগ্লোবিন কোথায় থাকে? লোহিত রক্তকণিকার শরীরের উপরে, ওর যে শরীরটা আছে তার চারপাশ দিয়ে থাকে। ক্লিয়ার? গুড। এখন আসো, যদি কারো এই হিমোগ্লোবিন নষ্ট হয়ে যায়, ভালো করে বুঝো এখন, যদি কারো এই হিমোগ্লোবিন নষ্ট হয়ে যায় তাহলে এক পর্যায়ে তার এই আরবিসিটা ভেঙে যাবে। আমি আবার বলি, এই মাঝখানেটার নাম হলো লোহিত রক্তকণিকা, এর বাহিরে যে বাক্সের মতো জিনিসগুলো দেখতেছো এগুলোর নাম কি বলো? যদি কারো এই হিমোগ্লোবিন নষ্ট হয়ে যায় তখন ধীরে ধীরে ভিতরকার এই আরবিসিটাও কি হয়ে যায়? ভেঙে যায়। কারো শরীরে যদি হিমোগ্লোবিন কমে যায় তারপর পরই কে ভেঙে যাবে? আরবিসি ভেঙে থাকবে, মানে ভেঙে যাবে। অর্থাৎ এই হিমোগ্লোবিনকে ছাড়া আরবিসি বাঁচতে পারে না। এখন ধরো হিমোগ্লোবিন যদি কারো কমে যায়, হিমোগ্লোবিন কমে যাওয়াকে আমরা বলি রক্ত শূন্যতা। কি বলি?
রক্ত শূন্যতা। তাহলে কারো যদি পরের এমসিকিউ লেখো যে হিমোগ্লোবিন কমে যাওয়াকে বলি আমরা রক্ত শূন্যতা, লেখো, আমি বুঝাবো আরেকবার। হিমোগ্লোবিন কম থাকলে ওটাকে আমরা কি বলি? রক্ত শূন্যতা। এটাকে আমরা ইংরেজিতে বলি অ্যানিমিয়া। কি বলি? এটা অনেক মেয়েদেরই হয়। কেন হয় পরে বোঝাচ্ছি। মেয়েদের রক্ত শূন্যতা বেশি হয় ছেলেদের থেকে, জানো এটা? মেয়েদের রক্ত শূন্যতা বেশি হয় কাদের থেকে? ছেলেদের থেকে। দেখো তুমি আরেকবার বুঝো, এই পুরো মিল্ক ক্যান্ডির মতো দেখতে জিনিসটার নাম কি? আরবিসি। এর বাইরের বাক্সগুলোর নাম কি? হিমোগ্লোবিন দেখতে কেমন? এটার নাম হলো আমিষ, এটা আমিষ জাতীয়। আর এটার কারণে রক্তটা কেমন হয়? লাল। যদি কারো হিমোগ্লোবিন নষ্ট হয়ে যায় তাহলে এই আরবিসি কি হয়ে যাবে? আর আরবিসি ধ্বংস হয়ে যাওয়া মানেই তার রক্ত কমে যাবে, বুঝছো? তাহলে ক্ষতিটা আগে কার হয়? হিমোগ্লোবিনের, পরে কার হয়? ওর। মানে দুইজন একে অন্যের স্বামী স্ত্রী, একজন না থাকলে আরেকজন থাকতে পারে না, অচল। তো এবার দেখ, এই হিমোগ্লোবিন কমে গেলে তখন এটাকে আমরা বলি রক্ত, বা ইংরেজিতে বলা হয় অ্যানিমিয়া। মনে রাখবা এগুলো যেন কেন হয়? এই হিমোগ্লোবিন বানানোর জন্য আয়রন জাতীয় খাবার খাওয়া উচিত। কি জাতীয়? আয়রন বা লৌহ। আয়রন বা কি? তাহলে যে সকল মেয়েরা আয়রন জাতীয় খাবার কম খায়, বুঝছো, এছাড়া ফলিক অ্যাসিড এগুলো খাইতে হয়। ফলিক অ্যাসিড, আয়রন এগুলো যত বেশি ভালো খাবা তত হিমোগ্লোবিন তৈরি হবে। যত হিমোগ্লোবিন তৈরি হবে তোমার রক্ত তত ভালো থাকবে না? আর যারা এই সমস্ত পুষ্টি উপাদান খায় না ওই সমস্ত নারী বা মহিলাদেরকে কি বেশি হয়? রক্ত শূন্যতা বেশি হয়। তাহলে এখন আমরা লিখবো যে সকল পুষ্টির অভাবে রক্ত শূন্যতা হয়। লেখো পরের এমসিকিউ, যে সকল পুষ্টির অভাবে রক্ত শূন্যতা হয়। একটা নাম, একটা পুষ্টির নাম হলো লৌহ বা আয়রন। কি বলো? বলো বলো বলো। এটাকে বাংলাতে বলা হয় লৌহ বা লোহা। এটা আগের ক্লাসে বলেছিলাম, কচু শাকে কি থাকে? আয়রন বেশি থাকে। গুড। এছাড়া এছাড়া ফলিক অ্যাসিড, কি কথাটা লিখছি বলো? ফলিক অ্যাসিড, এটার নাম হলো ভিটামিন B9 না? পড়াইছি না? গুড। এই দুইটা জিনিস রক্ত তৈরিতে সাহায্য করে। রক্ত তৈরি মানে কাকে তৈরি করবে? হিমোগ্লোবিন যত তৈরি হবে তোমার রক্ত তত বেশি তৈরি হবে, সহজ কথা। তাহলে হিমোগ্লোবিন যদি তৈরি করতে চাও তাহলে এই পুষ্টিগত খাবার বেশি খাইতে হবে। কি বলো? লৌহ আর কি? ফলিক অ্যাসিড। এই যে সমস্ত মেয়েরা বাচ্চা ধারণ করে দেখবা ওদেরকে ডাক্তাররা আয়রন আর ফলিক অ্যাসিড এগুলো ট্যাবলেট খাইতে দেয়। কারণ ওই মেয়ের শরীরে তার বাচ্চা বড় হচ্ছে না, তার রক্ত এমনিতে বেশি হওয়া দরকার না, তাই তার দেহের জন্য রক্ত বেশি পরিমাণে তৈরি হয়, তাই এই দুটো জিনিস খাইতে দেওয়া হয়, আয়রন আর কি? ফলিক অ্যাসিড। গর্ভবতী মায়েরা এগুলো বেশি খায়, ঠিক আছে? মনে থাকবে, কারণ গর্ভবতী মায়েদের রক্তের অভাব দেখা দেয়, আর রক্তের অভাব যেন না হয় তাই এই দুটো জিনিস বেশি খাইতে দেওয়া হয়। মনে থাকবে এই কথা? আচ্ছা। আর যে যত বেশি আয়রন জাতীয় খাবার খাবে তার রক্ত তৈরি হবে তত। তাহলে রক্ত তৈরি বলতে আমরা কাকে বুঝবো? হিমোগ্লোবিনকে, বুঝছো? হিমোগ্লোবিন যত তৈরি হবে তোমার রক্ত তত ভালো আছে, মানে বেশি আছে, সহজ, বুঝছো জিনিসটা? আর তোমার শরীরে যদি হিমোগ্লোবিন না থাকে তাহলে তো এটাও থাকবে না, তার মানে রক্ত শূন্যতা হবে। সহজ কথা, বুঝলা না? তাহলে এই হিমোগ্লোবিন এগুলো ঠিক মতো তৈরি করার জন্য কয়টা পুষ্টি দরকার? আরো অনেক আছে, বাট এই দুটো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মনে থাকবে কথাটা? আচ্ছা, এখন আরেকটা কথা শিখেই শেষ করবো আমরা, যে মনে রাখবা এই যে হিমোগ্লোবিন অনেকের কমে যেতে পারে কার অভাবে? পুষ্টির অভাবে। তবে তুমি জানো কিনা অনেকের জন্মগত ভাবে হিমোগ্লোবিন নষ্ট থাকে। কি থাকে বলো? অনেকের জন্মগত ভাবে কি নষ্ট থাকে? হিমোগ্লোবিন। তাহলে হিমোগ্লোবিন তোর জন্ম থেকেই নষ্ট। আর জন্ম থেকে যদি কারো হিমোগ্লোবিন না থাকে তাহলে কি তার রক্ত ভালো থাকবে? এই রক্ত ভালো থাকা মানে আরবিসি কে ভালো থাকা বোঝাচ্ছি। কাকে বলো? তাহলে আরবিসি তো হিমোগ্লোবিনকে ছাড়া বাঁচতে পারে না, বুঝো না আমার কথা? তাহলে জন্ম থেকেই কারো হিমোগ্লোবিন নষ্ট হইতে পারে, এইটাকেই বলা হয় জন্মগত রোগ, ওইটার নাম হলো থ্যালাসেমিয়া। শোনো নাই? তাহলে বলো পরের এমসিকিউ লেখো, থ্যালাসেমিয়া জন্মগত রোগ। থ্যালাসেমিয়া কি রোগ বলো? এই থ্যালাসেমিয়া থেকে রক্ত শূন্যতা হতে পারে, কারণ যাদের থ্যালাসেমিয়া আছে, তাহলে থ্যালাসেমিয়া কি রোগ বলো? জন্মগত রোগ। এই থ্যালাসেমিয়া কেন হয়? তুমি দাঁড়াও, কেন হয়? জন্ম থেকে কি হলে?
থ্যালাসেমিয়া তো হইলো, কেন হইলো? থ্যালাসেমিয়া রোগটা তো হইলো জন্ম থেকেই, কিন্তু কেন হইলো? গুড, বলো। হিমোগ্লোবিন নষ্ট হইলে। তাহলে জন্ম থেকে কোনো কোনো বাচ্চার হিমোগ্লোবিন কি থাকতে পারে, আর বড় হওয়ার পর নষ্ট হয় কেমনে? পুষ্টির অভাবে। কিসের অভাবে? তাহলে ওই বাচ্চা তো জন্ম থেকেই নষ্ট, আর জন্ম থেকে যার হিমোগ্লোবিন নষ্ট, ওই বাচ্চাগুলোকে আমরা কি রোগী বলবো? থ্যালাসেমিয়া রোগী, মনে থাকবে। আর এই বাচ্চাগুলোকে এত সহজে হিমোগ্লোবিন বানানো যায় না, আমরা তাই রক্ত দেই কয়েকদিন পর পর। তাদেরকে 3 মাস পর পর কি দেওয়া হয়? হিমোগ্লোবিন যাদের নষ্ট থাকে জন্ম থেকে, থ্যালাসেমিয়ার বাচ্চা, ওদেরকে কয় মাস পর পর রক্ত দিতে হয়? তাহলে কারো যদি থ্যালাসেমিয়া ঠিকঠাক ভাবে ভালো না করো, তাহলে এক পর্যায়ে বড় হয়ে ও কি হয়ে যাবে? রক্ত শূন্যতায় মারা যাবে। রক্ত শূন্যতা কি যাবে? তাই যাদের থ্যালাসেমিয়া তাদের কয়েকদিন পর পরই রক্ত দিতে হয়। মনে থাকবে কথাটা? গুড। তাহলে আমাদের কোন পড়া শেষ হয়ে গেল বলো? তোমরা সবাই বুঝতে পারছো মজার পড়া না এটা? লোহিত রক্তকণিকা লাল হয় কার কারণে? হিমোগ্লোবিনের কারণে। ক্লিয়ার এটুকু? একটা কথা শিখাইছিলাম না যে রক্ত অক্সিজেন বহন করে। কি বহন করে? জানো ওই অক্সিজেন কার উপরে ভর করে চলে? এই হিমোগ্লোবিনের উপরে। কার উপরে? আমি শিখাইছিলাম একটা কথা যে রক্তের কাজ কি? অক্সিজেন বহন করা। এটা কার কাজ? আর এই দায়িত্বটা কে পালন করে জানো? এই হিমোগ্লোবিন। দেখো, হিমোগ্লোবিনের মাধ্যমে অক্সিজেন বহন হয়। হিমোগ্লোবিনের মাধ্যমে অক্সিজেন বহন হয়। বহন হয় মানে নিয়ে যায়। তাহলে অক্সিজেন নিয়ে যাওয়া কার কাজ? শেষ। এখন আমরা পড়বো ডব্লিউবিসি কে নিয়ে। কাকে? তাহলে বলো, হিমোগ্লোবিনের মাধ্যমে কে চলে যায়? অক্সিজেন। অক্সিজেন কাকে ছাড়া যাইতে পারে না? হিমোগ্লোবিন। বুঝছো? হিমোগ্লোবিনের মাধ্যমে কে যাতায়াত করে? হিমোগ্লোবিন কি জাতীয় জিনিস? আমিষ। শোনো, আমরা পরের আইটেমে চলে যাই। নাম হলো শ্বেত রক্তকণিকা। নাম কি বলো? এটার ইংরেজি কি? ক্লিয়ার এটুকু সবাই? দেখো, শ্বেত রক্তকণিকা প্রথমে যে পড়াটা আমরা শিখবো, বেসিক কিছু কথা বলে নেই। শ্বেত রক্তকণিকার গড় আয়ু হলো 1 থেকে 15 দিন। কয় থেকে কত দিন? দেখো, শ্বেত রক্ত, আচ্ছা, লোহিত রক্তকণিকা তো পরে আসছে। লোহিত রক্তকণিকা দেখতে কেমন? চ্যাপ্টা, দ্বিঅবতল, আর হলো কি, ওটাকে কি বলতেছি আমরা? চাকতির মতো। কার মতো? চাকতির মতো। কিন্তু শ্বেত রক্তকণিকার নির্দিষ্ট কোনো কি নেই, আকার নেই। শ্বেত রক্তকণিকার নির্দিষ্ট কোনো কি নেই, মানে ও আকার চেঞ্জ হতে পারে। কি হতে পারে? পরের এমসিকিউ। এর নির্দিষ্ট কি নেই বলো? আকার নেই। তবে শ্বেত রক্তকণিকা আমাদের দেহের সবচেয়ে কম পরিমাণ থাকে। সবচেয়ে কি পরিমাণ? এটি থাকে, দেখো, প্রতি ঘন মিলিলিটারে 4 থেকে 10,000। 4 থেকে কয় হাজার বলো? এটা অল্প পরিমাণে থাকে। প্রতি ঘন মিলিতে থাকে কতটুকু বলো? ওটা ছিল কয়েক লক্ষ, আর এটা থাকে 4 থেকে, খুব অল্প পরিমাণে থাকে, তাই না? আচ্ছা, এবার আসো আরেকটা পড়া শিখাবো। শ্বেত রক্তকণিকার মেইন কাজ জীবাণুর বিরুদ্ধে লড়াই করা। কার বিরুদ্ধে লড়াই করা বলো? শ্বেত রক্তকণিকার 1 নাম্বার কাজ হচ্ছে তোমাকে জীবাণুর বিরুদ্ধে লড়াই করে তোমাকে বাঁচায়। যখন তোমার শরীরে কোনো জীবাণু ঢুকে, জীবাণুগুলোকে মেরে ফেলার দায়িত্ব কার? শ্বেত রক্তকণিকা। বুঝছো? তাহলে ধরো তোমার রক্তে শ্বেত রক্তকণিকা নাই, কমে গেছে। শ্বেত রক্তকণিকা কি হয়েছে? কমে গেছে। ধরো লোহিত রক্তকণিকা ঠিকঠাক আছে, অনুচক্রিকা ঠিকঠাক আছে, কিন্তু শ্বেত রক্তকণিকা নাই। তাহলে তোমার শরীরে সহজে কি ঢুকবে? জীবাণু। আর তুমি দ্রুত কি হবা? রোগাক্রান্ত হবা। যার শরীরে শ্বেত রক্তকণিকা বেশি পরিমাণে আছে, তাহলে তারা তোমার ওগুলা এক সৈনিক, এগুলো সৈনিকের মতো কাজ করে। কার মতো কাজ করে? তাহলে শ্বেত রক্তকণিকা দেহের একরকম প্রহরীর মতো। কার মতো?
প্রহরী, নাইট গার্ডের মতো, বুঝছো? তাহলে এরা কার বিরুদ্ধে লড়াই করে বলো? জীবাণুর বিরুদ্ধে লড়াই করে। কারা? শ্বেত রক্ত। এটা লেখো, এটার কাজ। এটি জীবাণুর বিরুদ্ধে লড়াই করে। শ্বেত রক্তকণিকা কি করে গো? জীবাণুর বিরুদ্ধে কি করে থাকে? লড়াই করে থাকে। একটা কথা একটু মনোযোগ দিয়ে শোনো। আচ্ছা ধরো, এই তাকাও, ধরো তোমার শরীরে কিছু জীবাণু ঢুকলো। কি ঢুকলো? তাহলে ওই জীবাণুগুলোকে মেরে ফেলার জন্য কারা কাজ করবে? শ্বেত রক্তকণিকা। তখন কি লোহিত রক্তকণিকা কোনো কাজ আছে? ওর কাজ তো অক্সিজেন বহন করা, পুষ্টি বহন করা, গুলো ওর কাজ। কিন্তু জীবাণুর বিরুদ্ধে লড়াই করার জন্য কারা তখন মাঠে নামবে? শ্বেত রক্তকণিকা। এখন আমার কথার উত্তর দাও। ধরো তোমার শরীরে কিছু জীবাণু ছিল, আরো ঢুকলো, তাহলে বলো তো শ্বেত রক্তকণিকা তখন বাড়বে না কমবে? বাড়বে। কেন বাড়বে জান বলি? কারণ ওই জীবাণুগুলোকে মারার জন্য শ্বেত রক্তকণিকা তো আরো দরকার। ধরো তোমার শরীরে একটা জীবাণু ঢুকছে, ওকে মারার জন্য একটা শ্বেত রক্তকণিকা হলেই চলে, বুঝছো? এইভাবে বুঝে নাও। তাহলে এবার ধরো জীবাণু ঢুকছে 1000, তাহলে ওই 1000কে মারার জন্য এতগুলো শ্বেত রক্তকণিকা লাগবে না আমার? তাহলে যে কোনো জীবাণু শরীরের ভিতরে ঢুকলেই, যে কোনো ব্যাকটেরিয়া, ভাইরাস যখন তোমার শরীরের ভিতরে ঢুকে, তখন তোমার দেহের ভিতরে কি বেড়ে যায়? শ্বেত রক্তকণিকা বেড়ে যায়। মনে থাকবে? তাহলে শ্বেত রক্তকণিকা কখন বেড়ে যায়? যে কোনো ইনফেকশন হলে। কি হলে? ইনফেকশন মানে কি? যে জীবাণু ঢুকা। কি ঢুকা বলো? তাহলে তোমার শরীরে যে কোনো ইনফেকশন মানে জীবাণু ঢুকছে, সহজ কথা। আর জীবাণু ঢুকলে কি বেড়ে যাবে? কেন বাড়লো? কারণ ওই জীবাণুকে মারতে তো হবে। মারতে গেলে অল্প অল্প দিয়ে হবে না, বেশি লাগবে? তাহলে যত ঢুকবে তত তৈরি হবে, যত ঢুকবে তত তৈরি হবে। তাহলে তোমার শরীরে যত জীবাণু ঢুকবে তত কি তৈরি হবে? শ্বেত রক্তকণিকা। তাহলে তুমি যখন রোগাক্রান্ত হও, শ্বেত রক্তকণিকা তখন কমে না বাড়ে? বাড়ে না? মনে রাখবা। পরের এমসিকিউ লিখবা, শ্বেত রক্তকণিকা বাড়তে বাড়তে 50,000 থেকে 1 লক্ষ হতে পারে। কত? এরকম হয়ে গেলে ওটাকে বলা হয় ব্লাড ক্যান্সার। কি বলা হয়? তাহলে অতিরিক্ত বেড়ে গেলে আবার ক্ষতি, বুঝছো? তাহলে শ্বেত রক্তকণিকা জীবাণু ঢুকলেই বাড়বে, এটা বুঝছো সবাই? কিন্তু কারো যদি বাড়তে বাড়তে 50,000 থেকে 1 লক্ষ হয়, কি হয় বলো? 50,000 থেকে কারো যদি বাড়তে বাড়তে 1 লক্ষ হয়ে যায়, তখন অনেক বেড়ে গেল না? কোথায় 10,000, কোথায় 1 লক্ষ, অনেক বেড়ে গেল না? তো এরকম বেশি বেড়ে গেলে এটাকে বলা হয় ব্লাড ক্যান্সার। কি বলা হয় বলো? এটার ইংরেজি নাম হলো লিউকেমিয়া। কি বলো? ব্লাড ক্যান্সারকে আমরা আরেকটা নামে ডাকতে পারি, লিউকেমিয়া। কি বলে বলো? তাহলে বলো, কারো যদি শ্বেত রক্তকণিকা বাড়তে বাড়তে 50,000 থেকে 1 লক্ষ হয়ে যায়, তখন তাকে আমরা বাংলাতে বলি কি? সহজ কথায় রক্তের ক্যান্সার। কি বলি বলো? এই রক্তের ক্যান্সারকে আমরা আরেকটা নামে ডাকি লিউকেমিয়া, মানে ব্লাড ক্যান্সার। লিউকেমিয়া মানে কি? গুড। আর এটা কখন হয়? যখন ডব্লিউবিসি অনেক বেড়ে যায়, অনেক বেড়ে যায়, মানে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। কার বাইরে বলো? নিয়ন্ত্রণের বাইরে। গুড, অনেক ভালো বুঝছো তোমরা। আরেকটা পরের এমসিকিউ লিখবা। এটুকু সবাই বুঝছো? শ্বেত রক্তকণিকা নিয়ে পড়া প্রায় শেষের দিকে। এবার দেখো, তুমি জানো কিনা এইডস রোগী আছে না? এইডস রোগী, এইডস রোগটা ছড়ায় এইচআইভি ভাইরাস দিয়ে। আচ্ছা বলতো, একটা এইডস রোগীর শরীরে কি ঢুকলো? এইচআইভি ভাইরাস। এটা কি কোনো সাধারণ ভাইরাস? এই ভাইরাস ঢুকলে ওর শ্বেত রক্তকণিকা থাকবে, মানে বাড়তে বাড়তে অনেক বেড়ে যাবে না? তাহলে এবার আমার কথা শোনো। তো বেড়ে যাওয়া তো ঠিক কথা, কিন্তু এই ভাইরাস এতটাই মারাত্মক যে ওর দেহের শ্বেত রক্তকণিকা গুলোকে মেরে ফেলে, উত্তার ও শ্বেত রক্তকণিকা মেরে ফেলে। আমি আবার বলি, তোমার শরীরে একটা ভাইরাস ঢুকলো, ওকে মারার জন্য তোমার দেহে কি তৈরি হবে? মানে ওই জীবাণুকে মারার জন্য লড়াই করবে, তাই না? কিন্তু এইচআইভি ভাইরাস, মানে এইডস রোগীদের ভাইরাসটার নাম কি? এইচআইভি। এই ভাইরাসটা এতটাই মারাত্মক, এর বিরুদ্ধে আমাদের শ্বেত রক্তকণিকা কি করতে পারে না? জিততে পারে না, হেরে যায়। কি হয়ে যায়? হেরে যায়। এমনি অনেক জীবাণুর বিরুদ্ধে তোমার শ্বেত রক্তকণিকা কি হয়ে যায়? জিতে যায়। কিন্তু এই এইচআইভি ভাইরাসের কারণে তোমার দেহের শ্বেত রক্তকণিকা গুলোই মারা যায়, উক্তা ধ্বংস হয়ে যায়। মানে তখন তুমি মৃত্যুর কোলে ঢেলে পড়ো, বুঝছো আমার কথা? তাহলে এই এইচআইভি বা এই ভাইরাসটা কাকে কমিয়ে দেয়? শ্বেত রক্তকণিকাকে বরং কমিয়ে দেয়।
মানে তোমার শরীরের ক্ষতি করে, কি করে বলো? ক্ষতি করে। আমি আবার বলি, শ্বেত রক্তকণিকা যে কোনো জীবাণু ঢুকলেই একটু তৈরি হয়, কি তৈরি হয়? 10,000 ছিল হয়তো 12,000 হয়, 15,000 হয়, হোক, কিন্তু তোমাকে কি করে দেয়? বাঁচিয়ে দেয়। কি করে দেয়? কিন্তু যখন এইডস রোগের জীবাণু ঢুকে তোমার শরীরে, তখন আর বেশি তৈরি হতে পারে না, তখন ওরা আরো কমে যায়। কি হয়ে যায়? তাহলে বলো, এইডস রোগীদের কোন রক্তকণিকা কমে যাবে? শ্বেত রক্ত। পরের এমসিকিউ লেখো, এইডস রোগীদের শ্বেত রক্তকণিকা কমে যাবে বা ধ্বংস হয়ে যাবে। পরের পড়া দেখো, লাস্ট পড়া শিখবো আমরা এই শ্বেত রক্তকণিকাকে নিয়ে লাস্ট পড়া। লিখবা শ্বেত রক্তকণিকা 2 প্রকার। কয় প্রকার? এই প্রকার লেখি শেষ। শ্বেত রক্তকণিকা কয় প্রকার? 2 প্রকার। একটা নাম হলো দানাদার, এটা নাম কি বলো? আরেকটা নাম অদানাদার। দানাদারকে আমরা ইংরেজিতে বলি গ্র্যানুলোসাইট। কি বলি? আর অদানাদারকে বলা হয় অ্যাগ্রানুলোসাইট। কি বলা হয়? তাহলে শ্বেত রক্তকণিকা কয় প্রকার? একটা দানাদার আর একটা কি? দানাদারকে ইংরেজিতে কি বলে? গ্র্যানুলোসাইট। কি সাইট বলো? আর অদানাদারকে কি বলা হয়? অ্যাগ্রানুলোসাইট। মনে থাকবে, ঠিক আছে? আচ্ছা, দানাদার গুলোর উদাহরণ লিখবো এবার আমি। কি লিখবো? মানে দানাদার গুলো কারা কারা? দানাদার গুলোর উদাহরণ লিখবা, একদম সহজ। নিউট্রোফিল। কি লিখলাম বলো? তুমি লেখো, আমি বুঝাবো। নিউট্রোফিল। 2 নম্বরে ইওসিনোফিল। ইওসিনোফিল। 3 নম্বরে লিখবা বেসোফিল। কি লিখবা বলো? তাহলে এদের সবার নামে শেষে কি আছে বলো? ফিল। তাহলে যারাই ফিল তারাই দানাদার, যারাই ফিল তারাই কি? মনে থাকবে না এইভাবে? তাহলে এত মনে না থাকলে ফিল দিয়ে মনে রাখবা। ফিল মানে দানাদার, ফিল মানে কি? এগুলো কারা কারা? নিউট্রোফিল, ইওসিনোফিল, বেসোফিল। নিউট্রোফিল, ইওসিনোফিল, বেসোফিল, এরা সবাই দানাদার শ্বেত রক্তকণিকা। কি কি আকার বলো? দানাদার। দানাদার শ্বেত রক্তকণিকা। দানাদার শ্বেত রক্তকণিকা, ঠিক আছে? আচ্ছা, আর অদানাদার গুলোর উদাহরণ 2টা। একটা হচ্ছে লিম্ফোসাইট। কি সাইট বলছি বলো? লিম্ফোসাইট। আরেকটার নাম হলো মনোসাইট। এগুলো এক একটা শ্বেত রক্তকণিকার নাম, বাট এরা 2জন হলো অদানাদার। কি দানাদার বলো? এখন দানাদার ব্যাপারটা আমি আরেকটু ভালো করে বুঝাই, তাকাও এদিকে। ধরো এটা একটা শ্বেত রক্তকণিকা, এই গোল্লাটা। তো এই শ্বেত রক্তকণিকার ভেতরে এরকম ফোটা ফোটা বেশি দানা দানা আছে, তাহলে এরা হলো এরকম দানাদার। ফোটা ফোটা থাকবে, এরকম দানা দানা বেশি থাকবে। আর এরা থাকবে পরিষ্কার, কোনো ভিতরে কোনো দানা দানা নাই, ক্লিন একদম। অদানাদার। কি দানাদার বলো? তাহলে দানাদার গুলোর মাঝখানে এরকম ফোটা ফোটা দানা দানা জিনিস থাকবে, হ্যাঁ, আর এদের ভিতরে কোনো দানাদার জিনিস থাকবে না। তাহলে বলো, দানাদার গুলো মনে রাখবা ফিল দিয়ে। কি দিয়ে বলো? আর এই অদানাদার গুলো কি দিয়ে মনে রাখবা? সাইড দিয়ে। সহজ না একদম? গুড। এই সকল রক্তকণিকায়, এই সকল এরা তো কিন্তু সবাই শ্বেত রক্তকণিকা। কি রক্তকণিকা বলো? তাহলে এগুলা হলো দানাদার, আর ওগুলো কি? অদানাদার। এদের সবারই কাজ জীবাণুর বিরুদ্ধে কি করা? লড়াই করা। এদের সবার কাজই কি? তাকাও, এই তাকাও। আমি বলছি না শ্বেত রক্তকণিকার নির্দিষ্ট কোনো কি নেই, আকার নেই? এই শ্বেত রক্তকণিকার নির্দিষ্ট কোনো কি নেই? এটা বলছিলাম না একটু আগেই?
বাট এর কিন্তু নিউক্লিয়াস আছে। কি আছে? শুধু নিউক্লিয়াস নেই কার? লোহিত রক্তকণিকা। আর বাকি দুইজনের কি থাকবে? এই পড়াটা অনেক মজার। ধরো জীবাণু, এটা কি? একটা জীবাণু। আর এই জীবাণুটা তোমার শরীরে ঢুকলো, তোমার শরীরে কি হলো? ঢুকলো। তো তোমার শরীরে কি শ্বেত রক্তকণিকা নেই? আছে না? তো ধরো তোমার শরীরে এইটা একটা শ্বেত রক্তকণিকা, ধরে নাও এটা ডব্লিউবিসি। এটা কি? যে কোনো জীবাণু ঢুকলেই ওই জীবাণুকে কাছে টানে কে জানো? এই শ্বেত রক্তকণিকা। শ্বেত রক্তকণিকা ওর কাজ কি? জীবাণু মারা না। ও প্রথমে জীবাণুকে প্রেমের প্রস্তাব দিবে, বলবে জীবাণু তুমি আমার কাছে আসো। ওকে মানে ভুলায় ভালায় নিজের কাছে নিয়ে আসবে। আনার পর কি হবে জানো? ওর কাছে চলে যাবে। কে চলে যাবে বলো? এই ডব্লিউবিসিটা কার কাছে চলে যাবে? জীবাণুর কাছে। জীবাণুর কাছে গিয়ে বলছিলাম না এর আকার পরিবর্তন হতে পারে, নির্দিষ্ট কি নেই। তো এই জীবাণুর কাছে গিয়ে দেখো আকারটা চ্যাপ্টা হয়ে গেল। দেখছো? ছিল ছিল গোল, কি হয়ে গেল? চ্যাপ্টা হলো কেন জানো? একটা হা করলো। কি করলো? হা। এই জীবাণুটাকে ওর শরীরের ভিতরে নিয়ে নিবে। এই জিনিসটার নাম কি? ডব্লিউবিসি। শুরুতে কেমন ছিল? গোলাকার। এটা কার কাছে গেল? জীবাণুর কাছে। বা জীবাণুকে ওর কাছে নিয়ে আসলো টেনে টেনে, প্রেমের প্রস্তাব দিয়ে নিয়ে আসলো। আনার পর কি হবে? এই শ্বেত রক্তকণিকা হা করবে, একটা বড় হা করবে। কি করবে বলো? প্রথম চিত্র ছিল এরকম, পরে একটা হা করলো। হা করার পর পুরো জীবাণুটাকে নিজের ভেতরে নিয়ে নিবে। পুরো ভেতরে জীবাণুটাকে কার ভেতরে নিবে বলো? নিজের ভিতরে নেওয়ার পর জীবাণুটাকে মেরে ফেলবে। কি করে ফেলবে? কিছুক্ষণ পর আবার জীবাণুটাকে ছেড়ে দিবে। তাহলে আবারও যেমন ছিল তেমনই হয়ে যাবে। দেখো শুরুতে ছিল গোল, ভালো করে বুঝো। পরে জীবাণুর কাছে গেল, যাওয়ার পর একটা হা করলো। কি করলো? বা গিলে খাইলো। কাকে গিলে খাইলো? জীবাণুকে গিলে খেয়ে ওর ভিতরে নিয়ে নিল। এই জিনিসটার নাম কি? ডব্লিউবিসি না? মারার পরে ওকে মেরে ফেললো, দুমড়ে মুচড়ে কি করে ফেললো? মেরে ফেলার পর তারপর আবার ওকে কি করে দিল? ছেড়ে দিল। মানে জীবাণুটাকে ধ্বংস করে ফেললো। তাহলে ডব্লিউবিসি আগে যেমন ছিল এরকমই হলো, মাঝখানে একটু আকারটা চেঞ্জ করলো না? তাই বলছি ওর কোনো নির্দিষ্ট কি নেই, আকার নেই। তো ব্যাপারটা হচ্ছে এই প্রক্রিয়াটার নাম হলো ফ্যাগোসাইটোসিস। এই প্রক্রিয়াটার নাম কি? তাহলে বলো শ্বেত রক্তকণিকা কোন প্রক্রিয়ায় জীবাণু মারে? ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায়। শ্বেত রক্তকণিকা কোন প্রক্রিয়ায় জীবাণুকে মেরে ফেলে? বুঝছো? ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়াটা বুঝলা? যে জীবাণুকে কাছে টানবে, হা করবে, গিলে খাবে, আবার ছেড়ে দিবে। এই প্রক্রিয়াটার নাম কি? ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া। কি প্রক্রিয়া বলো? ও কি জীবাণুকে গুলি করে মারবে? গিলে খাবে। কি করে খাবে? এই গিলে খাওয়ার নামই কি? ফ্যাগোসাইটোসিস। তাহলে সবাই বুঝছো কথাটা? তাহলে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু মারার দায়িত্ব কার? ডব্লিউবিসি। পরীক্ষাটা আসে যে ডব্লিউবিসি কোন প্রক্রিয়ায় জীবাণুকে মেরে ফেলে? ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়াটা বুঝছো? সহজ না একদম? তাই আমি ডব্লিউবিসি কে বলি লাফাঙ্গা ছেলে। কি ছেলে? লাফাঙ্গা ছেলেরা দেখবে 8-10টা মেয়ের সাথে প্রেম করবে, ওদের কাছে সাথে ধোকা দিবে, কয়েকদিন প্রেম করার পর ছেড়ে দিবে। বিষয়টা এরকম না? তাহলে ডব্লিউবিসি অনেকটা লাফাঙ্গা ছেলের মতো। কার মতো? মেয়ে এই জীবাণুটাকে ধরে না, একটা অবলা মেয়ে, ওকে কাছে টানলো, গিলে খাইলো, আবার ছেড়ে দিল। ঠিক আছে? তাহলে ডব্লিউবিসি কার মতো? এই বেটা ছেলেটা অবলা, ছেলেটা একটু দুষ্টামি করলো, ওই মেয়েটাকে কয়েকদিন প্রেমের প্রস্তাব দিয়ে পদ্মার পারে ঘুরতে নিয়ে গেল, বাদাম খাওয়াইলো, পরে আবার ছেড়ে দিল। বুঝছো আমার কথা? মানে জীবাণুটাকে মেরে ফেললো। কে মারলো? ডব্লিউবিসি। তাহলে ডব্লিউবিসি অনেকটা কার মতো? লাফাঙ্গা ছেলের মতো, অনেকটা তোর মতো। আচ্ছা, হ্যাঁ খারাপ লাগতেছে? হ্যাঁ ঠিক আছে, যাও পরে ক্লাসটা ইউটিউব থেকে দেখে নিবা। 8:30টার দিকে দিয়ে দেয়। তবে এটা না পাইলে তুমি এটা অবশ্যই ফেসবুক লাইভে পাবা। পপুলার নার্সিং ভর্তি কোচিং সার্চ দিয়ে ফেসবুকে ঢুকে যাবা, ফেসবুক পেজে, ওখানে লাইভে দেওয়া আছে। আর ক্লাস মনোযোগ দিয়ে আবার দেখার কি আছে? শোনো এবার 2 নাম্বার যেটা কথা, সেটা হচ্ছে এখন আমরা পড়বো অনুচক্রিকাকে নিয়ে। কাকে নিয়ে? অনুচক্রিকা মানে প্ল্যাটেলেট। কি বলো? রক্তের কয়টা কণিকা আছে? আমাদের 2টা পড়া শেষ, এখন কাকে নিয়ে পড়বো? মনে রাখবা এই অনুচক্রিকাকে নিয়ে কয়েকটা কথা বলি। এটা প্রথম কাজ রক্ত জমাট বাঁধানো। কি বাঁধানো বলো? তোমার যখন কোথাও কেটে যায়
তখন অনুচক্রিকার সাহায্যে রক্ত জমাট বাঁধে। কি বাঁধে বলো? তাহলে অনুচক্রিকার কাজ কি? রক্ত জমাট বাঁধে। অনুচক্রিকা কি বাধায় বলো? কোথাও কেটে গেলে কার কারণে রক্ত জমাট বাঁধে রে বেটারা? আচ্ছা, এবার আসই আরেকটা কথা বলি। শুধু অনুচক্রিকার কারণে রক্ত জমাট বাঁধে না, আরো কিছু পুষ্টি উপাদান আছে, ওগুলোর কারণে রক্ত জমাট বাঁধে। দেখো, রক্ত জমাট বাঁধানোর জন্য আরো যারা সাহায্য করে, লেখো, রক্ত জমাট বাঁধানোর জন্য আরো যারা সাহায্য করে, প্রধানত কার দায়িত্ব? অনুচক্রিকার। কিন্তু আরো অনেকেই আছে যারা রক্ত জমাট বাঁধাতে কি করে? সাহায্য করে। তো তাদের ভিতরে কারা কারা আছে? একটা নাম হবে ক্যালসিয়াম আয়ন। কি হবে বলো? ক্যালসিয়াম আয়ন, এটাকে আমরা বলি Ca2+। এটা মানে ক্যালসিয়াম আয়ন। এটা মানে কি আয়ন? এইটার কারণে রক্ত জমাট বাঁধে, এটা সাহায্য করে। রক্ত জমাট বাঁধতে কি করে? গুড। আরেকটা জিনিস আছে, এটাও সাহায্য করে, নাম পটাশিয়াম আয়ন। কি আয়ন বলো? K+। K+ মানে পটাশিয়াম আয়ন। K+ মানে কি? আর Ca+ মানে কি? 2+। এটা মানে ক্যালসিয়াম। Ca মানে ক্যালসিয়াম আর K মানে পটাশিয়াম। তাহলে এই দুইটা আয়নের কারণেও রক্ত জমাট বাঁধে। এই দুইটা আয়নের কারণে কি বাঁধে বলো? গুড। এর গড় আয়ু 5 থেকে 10 দিন। লেখো, এর গড় আয়ু কতদিন বলো? এর গড় আয়ু 5 থেকে 10 দিন। মানে সবচেয়ে কম বাঁচে কে? আচ্ছা, এবার আসো, এই কয়েকটা এমসিকিউ লিখছো। আচ্ছা, তোমার সারা জীবনে কি রক্ত জমাট বাঁধার দরকার আছে? এই তোমার শরীরে কি রক্ত চলতেছে না? আচ্ছা, এই কেটে গেলে কি হয়? রক্ত জমাট বাঁধে, তাই না? কেটে গেলে রক্ত জমাট বাঁধে। হ্যাঁ, তো ব্যাপারটা হচ্ছে, আমার দিকে তাকাও, যে ধরো তোমার দেহের ভিতরে তো রক্ত চলাচল করতেছে, তাহলে রক্তগুলো কেন জমাট বাঁধতেছে না? তুমি বলতে পারো, স্যার রক্ত জমাট বাঁধলে তো আমি মারা যাবো। রক্ত কি জমাট বাঁধছে তোমার শরীরে, না চলতেছে? শুধুমাত্র কেটে গেলেই জমাট বাঁধে, তাই না? তো আল্লাহ তাআলা দুইটা সিস্টেমই তোমার শরীরে দিয়ে দিছে। কেটে গেলে জমাট বাঁধবে, আর ভেতরে কি জমাট বাঁধতেছে? ভেতরে চলতেছে, তো চলতেছে, জমাট বাঁধলে তুমি মারা যাবা, বুঝছো? তো ভেতরে রক্ত চলতেছে মানে ওইটা জমাট বাঁধতে দিচ্ছে না কেউ না কেউ। ভিতরে রক্ত যারা চলতেছে, ওটা কি জমাট বাঁধতেছে? ওটা এমন কেউ আছে যার কারণে রক্ত জমাট বাঁধে না। তাহলে রক্ত জমাট বাঁধে কার কারণে? এদের কারণে, এর কারণে এবং অনুচক্রিকার কারণে। এদের কারণে রক্ত জমাট বাঁধে। তাহলে রক্ত জমাট বাঁধে না কার কারণে? বাঁধে না হলো হেপারিনের কারণে। কার কারণে? লেখো পরের এমসিকিউ, যে রক্ত জমাট বাঁধে না হেপারিনের কারণে। অর্থাৎ হেপারিন রক্তকে জমাট বাঁধতে দেয় না, রক্তকে জমাট বাঁধতে দেয় না। দেখো, হেপারিনের কারণে রক্ত জমাট বাঁধতে পারে না, বা রক্ত জমাট বাঁধতে বাধা দেয়। রক্ত জমাট বাঁধতে কি দেয়? তাই তোমার শরীরে রক্ত জমাট বাঁধতেছে না। কার কারণে বাঁধতেছে না? যদি হেপারিন না থাকতো, তোমার দেহের ভেতরে রক্তগুলো আটকে যেত, জমাট বেঁধে যেত, বুঝছো? তাহলে আল্লাহ দুটোই দিয়ে দিছে তোমাকে, তোমার শরীরে বিধাতা দুইটা জিনিসই দিয়ে দিছে, যে রক্ত জমাট বাঁধতেও হবে, আবার চলতেও হবে। তো রক্ত জমাট যেন না বাঁধে, তাই কোন জিনিসটা দেওয়া আছে? হেপারিন। হেপারিনের কারণে রক্ত জমাট বাঁধতে পারে না, চলতে পারে। কি করতে পারে? চলতে পারে। গুড। এবার লেখো, এর পরিমাণ স্বাভাবিক পরিমাণ প্রতি ঘন মিলিলিটারে, আগের কথাগুলাই, এর পরিমাণ হলো প্রতি ঘন মিলিলিটারে, কোন কোন বইয়ে লেখা আছে 1.5 থেকে 2.5 লক্ষ। কত? 2 থেকে 2.5 লক্ষ বলা যায়, তুমি লিখবা 1.5 থেকে 2.5 লক্ষ। প্রতি ঘন মিলিলিটারে কয় লক্ষ থাকে বলো? 1.5 থেকে 2.5 লক্ষ। কে কি থাকে? অনুচক্রিকা। তাহলে বলো তো সবচেয়ে বেশি থাকে কে? লোহিত রক্তকণিকা। তারপরে কোনটা? এইটা। আর সবচেয়ে কম থাকবে শ্বেত রক্তকণিকা, মাত্র 4 থেকে 10,000। তাহলে 1.5 থেকে 2.5 লক্ষ কে থাকে? অনুচক্রিকা, বুঝছো? আরেকটা কথা শিখে রাখো, এই তোমার শরীরে যদি টপ টপ করে রক্ত পড়তে থাকে,
রক্ত জমাট বাড়তেছে না, তাহলে আমরা কি ভাববো যে তোমার শরীরে কি কমে গেছে? অনুচক্রিকা, হেপারিন না। এই আমার কথা মনোযোগ দাও, লেখালেখি করো না, কি একদম গবেষক হয়ে গেছে, সবাই লিখতেছে। আমার কথা তাকাও, আগে বুঝে নাও। ধরো তোমার শরীরে টপ টপ করে রক্ত পড়তেছে, কেটে গেছে, রক্ত পড়তেছে, থামতেছে না, তার মানে তোমার শরীরে কি কমে গেছে? অনুচক্রিকা। অনুচক্রিকা কমে গেলেই রক্ত আটকে না, রক্ত খালি পড়তেই থাকে, পড়তেই থাকে, পড়তেই থাকে। তাহলে অনুচক্রিকা যার ভালো আছে তার দ্রুত রক্ত জমাট বেঁধে যায়, দ্রুত রক্ত কি হয়ে যায়? জমাট বেঁধে যায়। তো ধরো তোমার শরীরে অনুচক্রিকা কমে গেছে, কমে গেলে রক্ত কি জমাট বাঁধবে? তাহলে রক্ত টপ টপ করে পড়তে থাকবে না? তো ডেঙ্গু রোগীদের বিভিন্ন দেহের বিভিন্ন জায়গা দিয়ে রক্ত বের হয়। ডেঙ্গু রোগীদের দেহের বিভিন্ন জায়গা দিয়ে কি বের হয়? কারণ ওদের অনুচক্রিকা কি হয়ে যায়? কমে যায়। লেখো, ডেঙ্গু রোগীদের অনুচক্রিকা কমে যায়, ডেঙ্গু রোগীদের অনুচক্রিকা কমে যায়। ডেঙ্গু রোগীদের অনুচক্রিকা কমতে কমতে এমনও হয় 1-2 হাজার হয়ে যায়, 8-10 হাজার হয়ে যায়। কোথায় থাকা লাগবে? লক্ষ, হয়ে যায় হাজার। তাহলে বলো, ডেঙ্গু রোগীদের কি কমে যায়? তাই ওদের রক্ত জমাট বাঁধে না, টপ টপ করে রক্ত পড়ে, দাঁতের মাড়ি দিয়ে পড়ে, চোখ দিয়ে পড়ে, শরীর দিয়ে পড়ে, বিভিন্ন জায়গায় দিয়ে রক্ত পড়তে পারে। বুঝছো আমার কথা? ডেঙ্গু রোগ এর জন্যই খারাপ। ডেঙ্গু রোগীরা এই কারণেই মারা যায়। ডেঙ্গু রোগীদের কি কমে যায়? অনুচক্রিকা কমে যায়। ঠিক আছে? এটা আমরা কেমনে বুঝতে পারবো? রক্ত পরীক্ষা করলে। আমরা কেমনে বুঝতে পারবো বলো? এই হলো আমাদের কণিকাগুলো নিয়ে পড়াশোনা শেষ। কয় ধরনের কণিকা বললাম? এই হলো আমাদের বিস্তারিত পড়া। আমাদের ক্লাস অর্ধেকের বেশি শেষ হয়ে গেছে। হ্যাঁ, এখন যা বলবো শর্টকাট কথাবার্তা, সহজ। এখন আমরা শিখবো তোমার শরীরে যে রক্ত যাতায়াত করতেছে, রক্ত, আচ্ছা জমিতে যখন আমরা দেই, পানি দেই, জমিতে ড্রেন থাকে না? ড্রেন দিয়ে পানি যায় না? নালা বলি, কি বলি আমরা? ঠিক তোমার শরীরে রক্ত যাতায়াত করার জন্য কিছু নালী আছে, নালী বা নালা, ওগুলোর নাম হলো রক্ত নালী। কি নালী? তাহলে লেখো, আমাদের দেহে 3 ধরনের রক্ত নালী আছে। পরের আইটেম, নতুন পড়া। আমাদের দেহে রক্তনালী কয় প্রকার? রক্তনালী কয় প্রকার? একটা রক্তনালীর নাম হলো ধমনী, নাম শুনছো না? আরেকটা নাম কি? শিরা। আরেকটা নাম হলো কৈশিক জালিকা। তাহলে বলো, রক্তনালী কয় ধরনের? এই সমস্ত রক্তনালী দিয়ে রক্ত প্রবাহিত হয় তোমার শরীরে, বুঝছো? তাহলে একটা নাম কি বলো? ধমনী। একটা নাম কি বলো? ধমনীকে ইংরেজিতে বলা হয় আর্টারি। কি বলে? আর শিরাকে বলা হয় ভেন। কি বলা হয়? এই বাইরে থেকে দেখা যাচ্ছে না হাতে, এই যে কালো কালো দেখা যায় না, এগুলোকে বলা হয় ভেন। কি বলা হয়? ভেন। আর শিরা বাইরে থেকে দেখা যায় না, ও আর্টারি দেখা যায় না, এটা ভেতরে থাকে। তাহলে বলি, ধমনী, ধমনীর ইংরেজি কি? শিরার ইংরেজি কি? এগুলো বাইরে থেকে দেখা যায় কালো কালো, এই যে এখানে আমরা ইনজেকশন করি, তাই না? আচ্ছা, আর আরেকটা নাম হলো কৈশিক জালিকা, এটার ইংরেজি হলো ক্যাপিলারি। কি বলো? ক্যাপিলারিস বা ক্যাপিলারি, সেটাই বলো। তাহলে এগুলো ইংরেজি জানা ভালো, না জানলে দরকার নাই, তাহলে বাংলাটা জেনে রাখো। তাহলে বলো, কয় ধরনের রক্তনালী আছে? মজার কথাটা একটু শুনে নাও। এই ধমনীর কাজ হচ্ছে অক্সিজেন জাতীয় রক্ত বহন করা। কি জাতীয়? এই তাক আমার দিকে, খেয়াল কর। তুই নাক দিয়ে কি নিলি? সেটা সারা দেহে ঢুকবে না? এই সারা দেহে এই অক্সিজেনটা আগে মিশে যাবে রক্তের সাথে। কার সাথে? রক্তের হিমোগ্লোবিনের সাথে, মনে আছে? মিশে যাবে। মিশে যাওয়ার পর সেটা সারা দেহে কি হয়ে যাবে? ছড়িয়ে যাবে। কিন্তু এটা সকল রক্ত দিয়ে, সকল নালী দিয়ে যাবে না, শুধু ধমনী দিয়ে যাবে। কি দিয়ে যাবে বলো? তাহলে ধমনীর কাজ হচ্ছে, ধমনীর কাজ হচ্ছে অক্সিজেন জাতীয় রক্ত বহন করা। কি জাতীয়? অক্সিজেন জাতীয় রক্ত। এর কাজ হচ্ছে অক্সিজেন জাতীয় রক্ত পরিবহন করা। তাহলে ধমনীর কাজ কি বলেন? আর এটাকে আমরা বলি ভালো রক্ত, এটাকে আমরা কি বলি? তাহলে শিরার কাজ কি?
গুড। এটা বহন করে কার্বন ডাই অক্সাইড। কি বহন করে বলো? শিরা কি করে থাকে? কার্বন ডাই অক্সাইড জাতীয় কি বহন করে? রক্ত। আর কার্বন ডাই অক্সাইড জাতীয় রক্তকে আমরা বলি দূষিত রক্ত। কি রক্ত বলি? মনে থাকবে। আর ক্যাপিলারি যেন কি করে? এই দুইজনের মাঝে সংযোগ স্থাপন করে, এই দুইজনের মাঝে আদান প্রদান করে। কি করে? মানে ক্যাপিলারি কিছু সময় অক্সিজেন বহন করে, আবার কিছু সময় কার্বন ডাই অক্সাইড, মানে ওই দুইজনের মধ্যে সংযোগ স্থাপন করে। কি স্থাপন করে বলো? ধরে নাও এটা আমার ধমনী, এইটা আমার শিরা, এদের মাঝখান দিয়ে সংযোগ স্থাপন করলাম এই আঙুল দিয়ে। কি দিয়ে? তাহলে আঙুলগুলোর নাম কি? ক্যাপিলারি বা কৈশিক জালিকা। তাহলে দুই হাতের রক্ত আদান প্রদান করলাম এই আঙুল দিয়ে, এই আঙুলটার নাম কি তাহলে? ক্যাপিলারি বা কৈশিক জালিকা। তাহলে কৈশিক জালিকার কাজ কি? ধমনী আর শিরার মধ্যে যোগসূত্র স্থাপন করে, সংযোগ স্থাপন করে। কি করে? লেখো। তাহলে ধমনী এবং শিরার মাঝে, কার মাঝে বলো? ধমনী এবং শিরার মাঝে সংযোগ স্থাপন করে। ধমনী এবং শিরার মাঝে কি স্থাপন করে? তিনটা জিনিস বুঝে ফেললা সবাই। তাহলে বলো, ধমনী দিয়ে কি যায়? অক্সিজেন যায়। সহজ কথা। ধমনী দিয়ে কি যায়? শিরা দিয়ে কি যায়? আর ক্যাপিলারি দিয়ে দুইটাই যায়, মানে দুইটারই আদান প্রদান হয়, দুইটারই কি হয়? বা সংযোগ স্থাপন করে। ক্লিয়ার এটুকু? আচ্ছা, এবার আমরা পড়বো রক্তের গ্রুপ। কি পড়বো বলো? রক্তের গ্রুপ। কি পড়বো রে? রক্তের গ্রুপ পড়বো আমরা এখন। আমাদের শরীরে রক্তের গ্রুপ আছে 4 ক্যাটাগরির। কয় ক্যাটাগরির? এখন আমরা মজার পর একটা পড়া শিখবো, নাম হলো রক্তের গ্রুপ। এখান থেকে অনেক কোশ্চেন হয়। বলতে পারবা নার্সিং ভর্তি পরীক্ষাটা কেন দরকার এই চ্যাপ্টারটা বেশি? কারণ তুমি রোগীদেরকে নিয়ে কাজ করবা না। এই তুমি কি গাছপালা নিয়ে কাজ করবা? তুমি কি ওই কি ঘোড়ার ডিম কি হয়েছে কোন আমলে ওইটা নিয়ে কাজ করবা না। তুমি কাজ করবা রোগীদেরকে নিয়ে। রোগীদের এগুলো জানতে হবে না? রক্ত, কোষ এগুলো জানতে হবে তো, হার্ট এগুলো জানতে হবে না? তাই নার্সিং ভর্তি পরীক্ষা এই অধ্যায় থেকে বেশি কোশ্চেন হয়। ক্লিয়ার? একটা বছর ছিল এরকম, এই অধ্যায় থেকে 10টা কোশ্চেন আসছিল, এই অধ্যায় থেকে 10টা গুনে গুনে। কাজে এতটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, কোনো কিছুই বাদ দেওয়ার নাই এই অধ্যায়ে, সবই পড়তে হবে তোমাকে যা যা পড়াচ্ছি। এবার আসো, আমরা কি বলবো এখন? রক্তের গ্রুপ। কি বলবো বলো? আমি যেভাবে বক্স আঁকাচ্ছি তুমি আঁকাই ফেলো। যদি না বুঝতে পারো পুরো খাতা ধরে আঁকা। এটা নাম হলো গ্রুপ, লিখবো এখান দিয়ে রক্তের গ্রুপ লিখবো। আর এইটুকুই, আর কিছু আছে? তিনটে না? অ্যান্টিবডি, অ্যান্টিজেন। রক্তের গ্রুপ গুলো দেখ কিভাবে লিখি। প্রথমে লিখবি এ, বড় হাতের অক্ষর। পরেরটার নাম লিখবি কি? বি। আগে পজিটিভ নেগেটিভ বলবি না, পরে বুঝাবো। পজিটিভ নেগেটিভ অন্য জিনিস। খালি লিখবি এ। রক্তের গ্রুপের নাম কি? আরেকটা নাম কি? আরেকটা নাম এ বি, আরেকটা নাম ও। রক্তের কয়টা গ্রুপ হলো? আমরা স্বাভাবিকভাবে জানি ও রক্তের গ্রুপ যাদের, ও সবাইকে রক্ত দিতে পারে। যাদের রক্তের গ্রুপ কি? এরা সবাইকে রক্ত দিতে পারে। তাই আমরা ও রক্তের গ্রুপকে বলবো সার্বজনীন দাতা। কি বলবো? আর দাতা মানে ডোনার। দাতা মানে কি? যে সবাইকে রক্ত দেয়, দান করে। তাহলে এটাকে বলা হয় ইউনিভার্সাল ডোনার। কি বলা হয় ইংরেজিতে? আর বাংলাতে কি?
সার্বজনীন দাতা। তাহলে রক্তের ও নাম্বার গ্রুপকে কি বলে? দাতা মানে যে সবাইকে রক্ত দেয়, আর সবার কাছ থেকে রক্ত নিতে পারে কে? এ বি। তাই ওকে বলা হয় সার্বজনীন গ্রহীতা। সার্বজনীন তাহলে এ বি রক্তের গ্রুপটা মিসকিনের মতো, সবার কাছ থেকে খালি নিয়ে বেড়ায়। আরো ধনী লোক বেটা, ও রক্তের গ্রুপে কি লোক? এটা ধনী লোক, সবাইকে রক্ত দিয়ে বেড়ায়, বুঝছ? তাহলে বল টাকা। ও রক্তের গ্রুপ সবাইকে রক্ত কি দেয়? সাধারণত আমরা জানি দেয়, তাই এটা নাম কি? সার্বজনীন দাতা। আর এ বি রক্তের গ্রুপ সবার কাছ থেকে রক্ত নেয় বা গ্রহণ করতে পারে, বুঝছো? সবার কাছ থেকে নিতে পারবে, 4 জনের কাছ থেকে নিতে পারবে। তাহলে এটাকে বলা হয় সার্বজনীন গ্রহীতা। ইংরেজিতে বলা হয় ইউনিভার্সাল রিসিভার। কি বলা হয়? ইংরেজি তো দরকার নাই, মাঝে মধ্যে আমি ইংরেজি কেন বলতেছি, আমি এগুলো পড়ে আসছি তাই। কারণ তুমি যখন নার্সিং এ ভর্তি হবা তখন তোমাকে বাংলার অস্তিত্ব ভুলে যেতে হবে, সবই ইংরেজি, সবই কি ইংরেজি। তাই বলে এমনটা না যে ক্লাসে খালি শুধু স্যাররা খালি ইংরেজি বলে, এমনটা না। তারা বাংলাতে বোঝায়, কিন্তু পরীক্ষায় তোমাকে লিখতে হবে কিসে? ইংরেজিতে। তাই মাঝে মধ্যে বলতে গেলে অনেক কথা ইংরেজিতে চলে আসে। তাহলে বলো ইউনিভার্সাল ডোনার মানে যে সার্বজনীন দিতে পারে, দাতা। আর ইউনিভার্সাল রিসিভার, রিসিভার মানে গ্রহণ করা। তাহলে যে সবচেয়ে গ্রহণ করতে পারে তাদেরকে বলা হয় ইউনিভার্সাল রিসিভার, সার্বজনীন গ্রহীতা। তারা কারা? এ বি। এই কথাটুকু খুব আসে পরীক্ষায়, ক্লিয়ার এটুকু? এই রক্তের গ্রুপটা যিনি আবিষ্কার করেছিলেন ওনার নাম হলো কার্ল ল্যান্ডস্টেইনার। নাম কি? তাহলে এই রক্তের গ্রুপ যে 4টা রক্তের গ্রুপ, কয়টা? এটা পাইছি আমরা, কে আবিষ্কার করছে? তাহলে তার নাম জানতে হবে একটু। আবিষ্কারক কি লিখবো বলো? ওনার নাম হচ্ছে কার্ল, তুমি নিচেও লিখতে পারো, কার্ল ল্যান্ড স্টেইনার। নাম কি বলো? কার্ল ল্যান্ড। এটার আবিষ্কারকের নাম বলো। কার্ল ল্যান্ডস্টেইনার। কার্ল ল্যান্ড। এইবার আসো, এখন এমন একটা জিনিস শিখাবো তোমাকে, তুমি কোনোদিন ভুলবা না। তাকাও, এই রক্তের গ্রুপ, কোন রক্তের গ্রুপ? এই এই জেনটাকে তুই মনে রাখবি, জিন। কি মনে রাখবি? জেনকে তুই কি বলবি কিছুক্ষণের জন্য? জিন বলবি, অ্যান্টিজিন কি বলবি? আর জিন কি কখনো ছোট হয় না বড় হয়? জিন মানে দৈত্য, তাই না? আর জিন তো বড় হয়। তাহলে যত জিন লিখবো সব বড় হাতের অক্ষরে লিখবো, যত জিন লিখবো সব কি হাতে? টাকা। তাহলে এ রক্তের গ্রুপে এ অ্যান্টিজেন থাকে, কি থাকে? সেটা কি হাতের অক্ষরে লিখলাম? এই আগে গবেষণা করতে যাও না, লিখো না এগুলো। লিখো কেন? আগে দেখো, তুমি তো জানোই না এগুলো, শিখছো কোনোদিন, তুমি তো বুঝোই নাই, মুখস্থ করছো। তো তোমাকে আমি ভালো জিনিস শিখাচ্ছি, তুমি আগে লিখতে পাগল হচ্ছ কেন? আমি কি চলে যাচ্ছি এখান থেকে? এটা বদ অভ্যাস, এটা করবা না। আগে বুঝা দায়িত্ব তোমার। কি দায়িত্ব? তুই না তুললি, তুই যদি বুঝে যাস তোর 2-3 মাস মনে থাকবে, বুঝছো? খালি পণ্ডিত গিরি করে এমনি বলতে না বলতেই লিখে ফেলে, মনে হয় আমি চলে যাচ্ছি এখান থেকে। এই অভ্যাস করবা না কেউ, এমন রাগ উঠলে কলম দিয়ে ঢেল দিব। এ রক্তের গ্রুপে কি অ্যান্টিজেন থাকে? বুঝে নি আগে। জেন মানে তো জিন, জেন মানে কি? আর জিন গুলো বড় হাতের অক্ষরে হবে, আগেই বলে দিলাম। এবার দেখ, বি রক্তের গ্রুপে বি অ্যান্টিজেন থাকবে, কি থাকবে? আর এ বি রক্তের গ্রুপ আছে না, এদের ভিতরে দুইটাই থাকবে, এ এবং মানে এদের ভিতরে জিন বেশি থাকে। এর ভিতরে কি থাকে? জিন। কেননা এই রক্তের গ্রুপের নাম কি? এ বি। তাহলে এ অ্যান্টিজেনও থাকবে। আরেকটা কথা মনে রাখবা, এই অ্যান্টিজেন এক ধরনের আমিষ জাতীয় জিনিস। কি জাতীয়? আমিষ বা প্রোটিন। আমিষ বা কি? প্রোটিন জাতীয় জিনিস। অ্যান্টিজেন কি জাতীয় জিনিস? আমিষ বা প্রোটিন জাতীয় জিনিস। ক্লিয়ার? এবার আসো, তো বিজ্ঞানী কার্ল ল্যান্ডস্টেইনার উনি যে রক্তকে ভাগ করছে 4 ভাগে, এই অ্যান্টিজেনের উপর ভিত্তি করে। কার উপর? মনে থাকবে এই কথাটা। উনি কিসের উপর ভিত্তি করে রক্তকে ভাগ করলো? অ্যান্টিজেনের উপর ভিত্তি করে। তাহলে অ্যান্টিজেন কার শরীরে আছে, কার শরীরে নাই, এই অনুসারে ভাগ করছে। বুঝছো জিনিসটা? তাহলে বলো, যার শরীরে এ অ্যান্টিজেন আছে তার মানে তার রক্তের গ্রুপ কি? এ। তাহলে এ রক্তের গ্রুপে কোন অ্যান্টিজেন থাকবে? এ। বি রক্তের গ্রুপে বি, এবং সবকটা অক্ষর কি হাতে লিখতেছি? আর এ বি রক্তের গ্রুপে এম। এবার মজার জিনিসটা খেয়াল করো তো, এই ওটা দেখতে ফাঁকা না? এই রসগোল্লার মাঝখানে কিছু আছে, তার মানে এখানে কোনো জিন নাই। কি নাই? তাহলে ওর কোনো অ্যান্টিজেন নেই। এইটুকু বুঝলা সবাই? মুখস্থ করবা বাসায় গিয়ে, বুঝে বুঝে পড়াই দিলাম। তাহলে যার যে নাম ওই অনুসারে কি থাকে? অ্যান্টিজেন। এখন তুমি বলতে পারো স্যার ও রক্তের গ্রুপে তো ফাঁকা, তাই ওর কোনো কি নেই?
আর বিজ্ঞানী কার্ল ল্যান্ডস্টেইনার কিসের উপর ভিত্তি করে এটা ভাগ করছে? অ্যান্টিজেন নামক আমিষের উপর ভিত্তি করে। এটা একটা আমিষ জাতীয় জিনিস। কি জাতীয়? আমিষের ইংরেজি কি? প্রোটিন। এইটুকু লিখে ফেলো। এই যে যা লিখলাম ও বলছে আগে তো লিখে ফেলছি, তাই কে বললি কথাটা বলতো? এত পণ্ডিতগিরি কে করতে বলছে? এইটুকু বুঝলা সবাই? এই ও রক্তের গ্রুপে অ্যান্টিজেন নাই, তুই মনে রাখবি কেমনে? ওটা দেখতে কেমন? ফাঁকা। আর ওর ভিতরে কোনো কি নাই? জিন নাই। শুরুতে আমরা কাকে বলবো? জিনকে বলবো। আর যে বেটা জিন বুঝছ সে বডি বুঝবি। আই বলতো একটা জিন তো দেখতে বড়, আর তোর দেহ মানে তোর বডি। বডির ইংলিশ বাংলা কি? দেহ। আর তোর দেহটা কি ছোট না আকারে? তাহলে এই বডি যত বডি লিখবো সবাই হবে ছোট হাতের, যত বডি লিখবো তারা কি হবে? তাহলে অ্যান্টিজেন বা জিন, জিন লিখবো কি হাতের? বড় হাতের। আর বডি লিখবো ছোট হাতের। তোর বডি ছোট কার থেকে? জিনের থেকে। এইভাবে মনে রাখবি। তাহলে দেখ অ্যান্টিজেন যা থাকবে, আগে অ্যান্টিজেন গুলো মুখস্থ করে নিলাম। অ্যান্টিজেন যা থাকে অ্যান্টিবডি তার উল্টা থাকে। অ্যান্টিজেন যা থাকে অ্যান্টিবডি তার কি থাকে? রক্তের ভেতরে যে অ্যান্টিবডি গুলো থাকে ওগুলো দিয়েও জীবাণু মারা যায়। ওগুলো দিয়ে কি মারা যায়? শুধুমাত্র ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু মরে না, অ্যান্টিবডি দিয়েও কি মারা যায়? জীবাণু মারা যায়। তাহলে জীবাণু মারার হাতিয়ার কয়টা জানলাম? দুইটা। শুরুতে জেনে আসছি শ্বেত রক্তকণিকার সাহায্যে জীবাণু মারা যায়। এছাড়া অ্যান্টিবডির সাহায্যেও কি মারা যায়? জীবাণুকে মেরে ফেলা যায়। এটাও একটা জীবাণু মারার হাতিয়ার। এটাও একটা জীবাণু মারার হাতিয়ার। তাহলে বলো এই অ্যান্টিবডি জিনিসটা এবার বুঝতে পারছো? অ্যান্টিবডি কি জিনিস? এটা জীবাণু মারার একটা কি? হাতিয়ার। আর অ্যান্টিজেন যার শরীরে আছে তার শরীরে অবশ্যই কি তৈরি হওয়া উচিত? অ্যান্টিবডি। উল্টা তৈরি হয়। কি তৈরি হয় বলো? তাহলে বলো বডি তো আগেই বলছি, এটা কি হাতের অক্ষরে লিখবো? ছোট হাতে। তাহলে এইটা হবে অ্যান্টিজেনের উল্টা। তাহলে এ এর উল্টা কি? বি। কিন্তু কি হাতের? বুঝতে পারলা বডি কিভাবে মুখস্থ করবা? তাহলে এটা কি বডি হবে? বির উল্টা কি? এ। কিন্তু অক্ষর কি হাতের হবে? কঠিন লাগলো পড়াটা? এবার দেখো তো এখানে দুইজনই আছে। ওই অতিরিক্ত থাকলে বলে না অতিরিক্ত কোনো কিছুই ভালো না। এখানে অ্যান্টিজেন কয়টা আছে? এই দুইটা একসাথে থাকার কারণে এখানে কোনো অ্যান্টিবডি থাকে না, অ্যান্টিবডি নেই। উল্টা হয়ে গেল বিষয়টা, তাই না? আবার বলি, এখানে দুইজনই একসাথে আছে অ্যান্টিজেন। এই দুইটা অ্যান্টিজেন একসাথে থাকার কারণে এই ধরনের রক্তে কোনো কি থাকে না? অ্যান্টিবডি থাকে না। এবার দেখো তো ওর কি কোনো জিন ছিল? অ্যান্টিজেন ছিল না থাকার কারণে ওর বডি তৈরি হয়ে যায় কয়টা? দুইটা। দুইটাই থাকে। এই জায়গাটা একটু কঠিন। আবার বলি, এখানে অ্যান্টিজেন কে কে ছিল? তোমাকে শিখাইছি উল্টা হবে, যা হবে এই বেটা এখানে দুইটাই আছে। তাহলে দুইটার উল্টা কি হবে? দুইটার উল্টা কিছুই না। দুইটার উল্টা কি হবে? কিচ্ছু না। এখানে দুইটাই আছে, তার এর উল্টা মানে কিছুই নেই। কিছুই। আবার দেখতো এখানে তো অ্যান্টিজেন ছিল না, আর নাই মানে নায়ের উল্টা কি হবে? সব থাকবে। নায়ের উল্টা মানে কি? সব থাকবে। তাহলে নায়ের উল্টা মানে কিছুই নেই, তাই ওর উল্টা মানে সব থাকবে। কে কে থাকবে? এ এবং বি। তাহলে বল কাদের রক্তে দুইটাই অ্যান্টিবডি আছে? ওয়ের। তাহলে কাদের রক্তে দুইটাই অ্যান্টিবডি আছে? আর কাদের রক্তে অ্যান্টিবডি নেই? এ বি। তুই এগুলো মুখস্থ করলে থাকবে না, বুঝে বুঝে পড়তে হবে। বুঝছো আমি কি বলে বুঝাইলাম? সবাই ক্লিয়ার এইটুকু? তাহলে যা হবে উল্টা, যা হবে কিন্তু ছোট হাতের, যা হবে উল্টা। এ ছিল উল্টা হয়েছে বি, লিখতে থাকো। বি ছিল উল্টা হয়েছে এ। আর এখানে দুইটা ছিল, দুইটার উল্টা হবে নেই। দুইটার উল্টা কি হবে? আর এখানে ছিল না, তাই এবার চলে আসবে। ছিল না তাই চলে আসবে। উল্টা। সব জায়গাতেই উল্টা হয়েছে। ক্লিয়ার সবাই? এই হলো আমাদের রক্তের গ্রুপ। কি বুঝলাম আমরা বলো? তাহলে কোন রক্তের গ্রুপের নাম কি, কে আবিষ্কার করলো, কাকে কি বলে, এবং কার ভিতরে কি থাকে শিখলাম। এগুলা কঠিন লাগলো? যাদের কাছে কঠিন লাগছে বাসায় গিয়ে আরেকবার প্রয়োজনে ভিডিও দেখবা, আরেকবার ঠান্ডা মাথায় বুঝবা। ওকে? তাহলে তোমার ক্লাসটা 1000বার দেখতে পারবা তুমি, তোমার সেই সুযোগটা আছে। এবার চলে যাও, আমরা পড়বো হচ্ছে, এবার আমরা পড়বো হার্টকে নিয়ে। কাকে নিয়ে? মোটামুটি রক্তকে নিয়ে বলা শেষ আমাদের। হ্যাঁ, আরেকটা কথা আছে এখানে, ছোট্ট একটা কথা আছে। দেখো এই রক্তের গ্রুপ, এটা এবিও সিস্টেম। কি সিস্টেম? এই রক্তের সিস্টেমটাকে বলা হয় এবিও সিস্টেম। কিন্তু আমরা বলি না রক্তের প্লাস নেগেটিভ, এরকম বলি না, প্লাস মাইনাস। ওইটা আবার আরেকটার উপরে ভিত্তি করে হয়। ওইটার নাম হলো আরএইচ সিস্টেম। কি সিস্টেম? তাহলে আরএইচ এক ধরনের অ্যান্টিজেন। আরএইচ এক ধরনের কি? যার শরীরে আরএইচ থাকবে তারা হবে পজিটিভ, আর যার শরীরে আরএইচ নেই তারা থাকবে কি? এই কারণেই রক্তের গ্রুপ এ পজিটিভ বি পজিটিভ এরকম হয়। বুঝছো আমার কথা? বা নেগেটিভ হয়। তাহলে বলো তোমার যদি নেগেটিভ হয় তার মানে তোমার শরীরে কি নেই? আরএইচ অ্যান্টিজেন নেই। আর আরএইচ অ্যান্টিজেন যার শরীরে থাকবে তারা হবে পজিটিভ। ধরো তোমার রক্তের গ্রুপ ও, ভালো করে বুঝো। তাহলে তোমাকে ও পজিটিভ বললাম কারণ কি?
তোমার শরীরে RH আছে, থাকলে হবে পজিটিভ, না থাকলে নেগেটিভ। তাহলে RH কি জিনিস? RH কি জিনিস? এটা কি? এটা এক ধরনের অ্যান্টিজেন। এটা এক ধরনের কি? এই অ্যান্টিজেন এইটার থাকা না থাকার উপর ভিত্তি করে কয় প্রকার হবে? দুই প্রকার। একটা হবে RH পজিটিভ, নেগেটিভ। এই RH এটাও আবিষ্কার করেছিলেন কার্ল অ্যান্ড স্টেনার। তাহলে রক্তের গ্রুপকে এইভাবেও ভাগ করা যায়, RH পজিটিভ, RH নেগেটিভ। এই দিক থেকে কয় প্রকার? আর RH এর উপর ভিত্তি করে কয় প্রকার? RH পজিটিভ। এই কারণেই রক্তের গ্রুপ প্লাস মাইনাস হয়। বুঝছো আমার কথা? কোনটা? ও, এই আমি যে ভাগ করলাম না চারটা ভাগে, এই সিস্টেমটাকে বলা হয় এবিও সিস্টেম। কি বলা হয় বলো? এবিও অ্যান্টিজেনের উপর ভাগ করছি, এবিও সিস্টেম বলা হয় এগুলাকে। ক্লিয়ার? কি সিস্টেম বলো? আর রক্তের গ্রুপকে আরো দুই ভাগে ভাগ করা যায়, RH প্লাস মাইনাস। এইটা কিসের উপর ভিত্তি করে? RH এর উপর। তাহলে RH এর উপর ভিত্তি করে রক্তের গ্রুপ কয় প্রকার? আর এবিও এর উপর ভিত্তি করে 4 প্রকার। দুইটাই কি আবিষ্কার করেছে? কার্ল অ্যান্ড। ঠিক আছে। আর এই অ্যান্টিজেনটা সবার আগে পাওয়া গেছিল একটা বানরের শরীরে। কার শরীরে? এই অ্যান্টিজেনটা সবার আগে পাওয়া গেছিল একটা বানরের শরীরে। ওগুলো আমাদের শরীরেও পাওয়া যায়। তাই এই অ্যান্টিজেনটা পাওয়া গেছিল যে বানরের শরীরে, ওটার নাম ছিল রেসাস মানকি। কি মানকি ছিল? এই RH এটা একটা অ্যান্টিজেন, সবার আগে পাওয়া যায় কোথায়? বানরের শরীরে। এটা আমাদের শরীরেও থাকতে পারে, বুঝছো? তো এটা কোন বানরের শরীরে পাওয়া যায়? রেসাস মানকি। মানকি মানে বানর, রেসাস। এই অ্যান্টিজেন কোথায় পাওয়া যায় আগে বল? রেসাস মানকিতে এটা পাওয়া যায় সবার আগে। এই রক্তের গ্রুপ বোঝা শেষ। এবার আমরা বুঝবো হৃৎপিণ্ডকে নিয়ে। কাকে নিয়ে? হার্ট আঁকাবো। এবার কি আঁকাবো? হার্ট। বুঝে দিলাম। এবার আমরা একটা কি আঁকাবো বলো? হার্টটা পড়লে ক্লাস মোটামুটি শেষের দিকে। আর 20 মিনিট ধৈর্য আছে? অতিরিক্ত আবেগী হইস না আবার। এই তাকাও সবাই, এখন একটা হার্ট আঁকাবো। এক চিত্র দিয়ে পুরো ক্লাস বুঝাই ফেলবো সুন্দর করে। হ্যাঁ, এখন আমরা কি আঁকাবো বলো? হার্ট। ওকে, তোমাদের আঁকানোর দরকার নাই, এটা আঁকায়ও না, সময় নষ্ট হবে অযথাই। বুঝছো? তুমি যে কাজটা করবা, পরে যদি পারো ক্লাস দেখে নিবা, ক্লাস দেখে এই চিত্রটা রুমে গিয়ে ঠান্ডা মাথায় আঁকাবা। এখন যদি আঁকাতে যাও, ফোন না থাকলে কেউ জানে, কে বলবা ফোন নাই? আমারও ফোন নাই, বাটন ফোন। ইচ্ছা থাকলে উপায় হয়, তুমি অন্য কোন একটা ক্লাসে এসে এক বান্ধবীর কাছ থেকে একটু আগে চলে আসলো ওই দিন, বা হচ্ছে গ্রুপ আছে তোমাদের, ছবি দিয়ে দিল। অনেক উপায় আছে বাবা, অনেক উপায় আছে। তুমি শুধু একটা কাজ করবা, সেটা কি জানো? এই ক্লাসটা এখন বুঝবা, এই চিত্রটা অনেকেই 90% স্টুডেন্ট বুঝে না। তোমার দায়িত্ব এখন বুঝা। আঁকাইতে গেলেই ভুলে যাবা, সব গুলাই যাবে। আঁকাবা না, এখন চুপচাপ থাকো। এর আগের ক্লাসে তাই করছিলাম, বলছিলাম তোমরা সবাই বুঝে নাও, পরে ক্লাস রুমে গিয়ে বুঝে নিবা, আঁকাই নিবা। তাকাও, একটা হার্ট দেখতে ওই যে লাভের মতো হয়, তাই না? হার্ট মানে কি? হার্ট মানে কি? হৃৎপিণ্ড। হার্ট মানে কি? আমি কি আঁকাচ্ছি বলো? দেখতে পেপের মতো মনে হচ্ছে। কিসের মতো মনে হচ্ছে রে? দেখতে পেপের মতো মনে হচ্ছে, তাই না? আচ্ছা, ব্যাটারা আমার মতো চিত্র আঁকাতে পারবি না, বুঝছো? বেটিরাও পারবে না, মানে বোর্ডে এইভাবে আঁকাতে পারবে না, খাতা আঁকাতে পারবে। কারণ এগুলো প্র্যাকটিসের জিনিস, বুঝছো? আমি বোর্ডে অনেকবার প্র্যাকটিস করে এটা শিখছি। এবার তাকাও, এটা পেপের মতো জিনিসটাকে দেখতে। হার্ট আসলে এক ধরনের পেশি। হার্ট এক ধরনের কি? তুই তোর হার্ট কি নিজে নাড়াস না ও নিজে নিজে নড়ে? নিজে নিজে নড়তেছে না? তো এটার নাম হচ্ছে অনৈচ্ছিক পেশি। কি পেশি বলো?
হ্যাঁ, তুমি কি করতে পারো, আমি চিত্রটা বুঝাবো একটা একটা করে, তুমি সুন্দর করে যে কথাগুলো বলবো ওগুলো লিখবা। হার্ট হার্ট নিয়ে যে কটা এমসিকিউ বলবো লিখে ফেলবা। হার্ট একটা অনৈচ্ছিক পেশি। কি পেশি? কেন অনৈচ্ছিক বলো? হ্যাঁ, ভালো বলছো, সুন্দর উত্তর দিছো। এতদিন একটা উত্তর ভালো লাগলো। হার্ট কি করে গো বলো? একা একা নড়ে, নাড়াচাড়া করে, তাই এটার নাম হলো অনৈচ্ছিক পেশি। কি পেশি বলো? আচ্ছা, এবার আসো, এই হার্টের ভেতরে এই যে 4টা চেম্বার আছে, এখানে যদি ভাগ করি না আমি, এইটা ভেঙে দিলাম, এটা একটা ঘর, এটা একটা ঘর, এটা একটা ঘর, এটা একটা ঘর, এগুলোকে বলা হয় প্রকোষ্ঠ। কি বলা হয়? তাহলে হার্টের প্রকোষ্ঠ কয়টা? পরের এমসিকিউ লেখো, হার্টের 4টি প্রকোষ্ঠ। ব্র্যাকেটে লিখবা মাসের থাকে 2টি। হ্যাঁ, মনে থাকবে? ওটা জানি না, দেখা লাগবে, ভুলে গেছি। এই মানুষের হার্টের কয়টা গর্ত থাকে? গর্ত মানে কি? প্রকোষ্ঠ। ঠিক আছে, আর ব্র্যাকেটে কি লিখবা? মাসের কয়টি? 2টি। এবার আসো, একটা হার্ট, সাধারণত আমাদের দেহে একটা হার্টের ওজন হয় 300 গ্রাম। লেখো 300 গ্রাম। একটা হার্টের স্বাভাবিক ওজন কত বলো? 300 গ্রাম ওজন হয়ে থাকে একটা হার্টের। স্বাভাবিক ওজন কত বলো? 300 গ্রাম। কিন্তু ভালোই লিখে নিচ্ছে গো। একটা হার্টের ওজন কত বলো? 300 গ্রাম। কি বলো? 300 গ্রাম। তাকাও, এই হার্টের বাহিরে পাতলা একটা আবরণ আছে, পাতলা একটা পর্দা আছে। এই হার্টের বাহিরে পাতলা একটা কি আছে? এই পাতলা পর্দা বা আবরণ, পর্দা বা কি? লেখো, হার্টের পাতলা পর্দা বা আবরণকে পেরিকার্ডিয়াম বলে। কি বলে? পেরিকার্ডিয়াম। হার্টের পাতলা আবরণকে কি বলে রে? পাতলা আবরণ বা পর্দা। হার্টের পাতলা আবরণ বা পর্দাকে বলা হয় পেরিকার্ডিয়াম। হার্ট একটা কি? পেশি না? পেশির ইংরেজি কি? মাসেল। পেশির ইংরেজি কি? এবার আসো, এটুকু লিখছো সবাই? এই হার্টের এই পাতলা আবরণটার নাম কি? কিন্তু আমি তো তোমাকে আগেই বলছি, হার্ট একটা পেশির নাম না? হার্ট এক ধরনের পেশি। হার্ট নিজে নিজে পাম্প করে, নিজে নিজে কি করে? পাম্প করে, রক্ত পাম্প করে, আবার সারা দেহে ছড়িয়ে দেয়, আবার রক্ত ওর কাছেই ফিরে আসে। ও সারা দেহে রক্ত ছড়িয়ে দেয়, আবার ওর কাছে কি করে? রক্ত ফিরে আসে। তাই এটাকে বলা হয় পাম্পিং অর্গান। কি বলা হয়? মানে রক্ত পাম্প করা ওর দায়িত্ব। ও যদি একবার থেমে যায় তাহলে তুমিও থেমে গেছো। ও একবার থেমে গেলে তোমার মায়ের গর্ভ থেকে বের হওয়ার আগ থেকে এটা কাজ করা শুরু করছে, আর তুমি যখন মারা যাবা তখন এটা বন্ধ হয়ে যাবে। বুঝছো? মানে হার্ট বন্ধ হলে তুমি শেষ। এবার দেখো, এই হার্টের ভিতরে মাসেল আছে না, পেশি? এই যে মোটা মোটা মাংসের মতো দেখা যাচ্ছে এগুলো পেশি। তো হার্টের এই পেশিকে 3 ভাগে ভাগ করা যায়। কয় ভাগে? হার্টের পেশিকে কয় ভাগে ভাগ করবো? এই বেটা, পর্দার নাম কি? কিন্তু পর্দার ভিতরে কে থাকবে? পেশি। পর্দার ভিতরে কে থাকবে? ওগুলোকে বলা হয় মাসকুলার লেয়ার। লেয়ার মানে স্তর, মাসেলের স্তর, পেশির স্তর। পেশির স্তর কয়টা হবে? 3টা। তাহলে দেখো, একদম বাইরের স্তরটার নাম হবে এপিকার্ডিয়াম। নাম কি হবে? তাহলে হার্টের যে পেশিটা আছে, পেশির বাইরের স্তরের নাম কি? এপিকার্ডিয়াম। এবং এই যে মাঝখানে যে স্তরটা আছে না, মাঝখানে ভাগটা আছে না পেশির, এটা নাম হলো মায়োকার্ডিয়াম। নাম কি বলো? মায়োকার্ডিয়াম। আর পেশির একদম ভেতরে যে স্তরটা আছে না ভেতরে, ওইটার নাম হলো এন্ডোকার্ডিয়াম। নাম কি বলো? এন্ডো কথাটার মানে হলো ভেতরে। এন্ডো কথাটার মানে কি বলো? তাহলে হার্টের পেশির স্তর কয়টি? গুলাই দিস না। হার্টের পর্দা কয়টা? হার্টের আবরণ কয়টা? নাম কি ওইটার? আর সেই পর্দার নিচে কয়টা স্তর আছে? ওগুলো কিসের স্তর? পেশির স্তর। কারণ হার্ট নিজে একটা পেশি। বলছি না কথা? এবার শোনো, তাহলে বাইরের স্তরটার নাম কি?
মায়ো মানে মাঝখানে, মায়ো মানে কি? যদি পরীক্ষা আসে যে হার্টের মাঝখানের স্তরের নাম কি পেশির, মায়োকার্ডিয়াম। আর একদম ভেতরের স্তরের নাম কি? ভেতরে এন্ডো মানে ভেতরে, এন্ডো মানে কি? বুঝাই দিলাম সুন্দর করে। তাহলে পেশির স্তর কটা শিখলাম? 3টা। ক্লিয়ার সবাই এটুকু? টাকা। এবার খেয়াল করো, এইটুকু সবাই ক্লিয়ার? নামগুলো কঠিন মানে রুমে গিয়ে করতে হবে, বেশি বেশি করে পড়তে হবে। বুঝছো তো তুমি জিনিসটা? ওয়ালাইকুম আসসালাম। দেন আমার কাছে দেন, ঢেল মারেন। হ্যাঁ, এই যাওয়ার সময় নিয়ে যাইও, না হলে আমি পকেটে নিয়ে চলে যাবো আবার। এই দেখো এবার, তাই হার্ট নিয়ে কোনো কথা বলা শেষ। হার্টের লেয়ার বুঝাইছি, হার্টের বুঝাইছি, পর্দার নাম বুঝাইছি, বুঝাইছি না? এবার খেয়াল করো, হার্ট নিয়ে যে কথাটা বলবো, তোমার হার্ট সবসময় পাম্প করতেছে না? এই হার্ট কি করতেছে? এই যে হার্ট যে প্রত্যেকবার এই যেরকম লাভ ডাব শব্দ করে, হার্ট যে শব্দটা করে ওটার নাম হলো লাভ ডাব। কি শব্দ? লাভ ডাব, জানো এটা? তো এই লাভ ডাব শব্দ করতেছে, ভালো করে শোনো। এই যে শব্দটা করতেছে টাকা, হার্ট যে একটা চাপ দিল, চাপ দিলে হার্টটা চেপে যাবে না? চাপ দিলে রক্ত কি হয়ে আসবে? বের হয়ে যাবে। আবার যখন হার্টটা সরে যাবে, তখন আবার রক্ত এখানে ঢুকবে, রক্ত আবার এটার ভিতরে কি হবে? ঢুকবে। আবার বলি, রক্ত চাপ দিলে রক্ত কি হয়ে যাবে? সারা দেহে ছড়িয়ে যাবে। আবার হার্টটা যখন ছড়ে যাবে, তখন আবার সারা দেহের রক্ত এখানে ঢুকবে, হার্টের ভিতরে কি হবে? ঢুকবে। তাহলে হার্ট যে চাপ দেয় এটাকে বলা হয় সংকোচন। কি বলা হয়? এই হার্টের সংকোচনকে বলা হয় সিস্টোল। কি বলা হয়? পরে এমসিকিউ কেউ লেখো, হার্টের সংকোচনকে বলা হয় সিস্টোল। হার্ট যে চাপ দিলে চেপে যাবে না? সংকোচনকে ইংরেজিতে বলা হয় সিস্টোল। আর এই সংকোচন কখন হয়? যখন চাপ দেয়। হার্ট যখন চাপ দেয় এটাকে আমরা কি বলি? সিস্টোল। আর তখন একটা চাপ দিল না, এই বলতো, চাপ দিলে বেশি চাপ তৈরি হবে না সরলে চাপ বেশি তৈরি হবে? চাপ দেওয়ার কারণে এই যে চেপে গেলে, তাই না? তাহলে মনে রাখবা, হার্ট যখন সংকোচন হয়, চেপে যায়, তখন এটাকে ইংরেজিতে কি বলা হয়? আর তখন যে চাপ তৈরি হয়, রক্তের চাপ তৈরি হয়, তখন হার্ট যদি চাপ দেয়, এই চাপটা গিয়ে কার উপর পড়বে? রক্তের উপরে না? তো রক্তের যে স্বাভাবিক তখন চাপ তৈরি হয়, ওটা হলো 120। কত হয়? 120 মিলিমিটার এইচজি। এটা একক, রক্তচাপের একক মিলিমিটার মার্কারি। এইচজি মানে মার্কারি। এইচজি মানে কি বলো? মার্কারি। আবার বলি, তোমার হার্ট যখন চাপ দিবে, চাপ দিল মানে কি? সংকোচন। চাপ দিল মানে কি? এটাকে ইংরেজিতে কি বলে? সিস্টোল। পরীক্ষা যদি আসে সিস্টোলিক চাপ কত? 120। এটা নরমাল চাপ। কি চাপ? এই চাপটা গিয়ে কার উপরে পড়বে? রক্তের উপরে। এই হার্ট যখন চাপ দেয়, তখন এই চাপের নরমাল মান কত? 120। এটাকে কি চাপ বলে? সিস্টোল চাপ। মনে থাকবে। আর চাপ মানে সংকোচন, সিস্টোল মানে সংকোচন। যেহেতু সংকোচন হয়েছে তাই বেশি চাপ পড়ছে। এবার বলো তো, এই হার্ট যখন ছড়ে যাবে, ছড়ে যাওয়াকে বলা হয় প্রসারণ। কি বলা হয়? তাহলে হার্টের প্রসারণকে বলা হবে ডায়াস্টোল। প্রসারণকে কি বলা হবে? প্রসারণকে কি বলে রে? এই যখন হার্ট প্রসারিত হবে, তখন কি রক্তের চাপ থাকবে না? থাকবে, কিন্তু কম। হার্ট যখন চাপ দিবে, চেপে যাবে, রক্তের চাপ কি হয়ে যাবে? বেড়ে যাবে। আবার হার্ট যখন ছড়ে যাবে, তখন রক্তের চাপ কমে আসবে, সেটা কমে 80 হয়ে যাবে। কত হয়ে যাবে? তাহলে ডায়াস্টোলিক চাপ কত? 80। বাংলাতে লেখো 80 মিলিমিটার এইচজি। এইচজি মানে মার্কারি। এইচজি মানে কি? বা পারদ। কি বলি আমরা? এটা রক্তচাপের একক, শিখে রাখবা। মিলিমিটার এইচজি, মিলিমিটার। এবার শোনো, তাহলে দেখো তো, এই যে চাপ দিল তখন কি হলো? 120। ছড়ে গেল তখন কি হলো? 80। এই দুইটা মিলে হয় ব্লাড প্রেশার। এই দুইটা মিলে কি হয়? তাহলে আমাদের স্বাভাবিক রক্তের প্রেশার হলো 120/। আগে লিখতে হয় বড়টা, পরে লিখতে হয় ছোটটা। এটা স্বাভাবিক রক্তচাপ। স্বাভাবিক রক্তচাপ কত? 120/।
একটা চাপার কারণে হয় আর একটা ছড়ার কারণে হয়, শেষ। চাপবে আবার ছড়ে যাবে, দুইটার কারণে যে চাপ তৈরি হয় এটাকে আমরা বলি রক্তের চাপ। দাঁড়াও, এটাকে বলা হয় রক্তের চাপ। এটাকে কি বলে বলো? রক্তের চাপ। আর এই রক্তচাপের নরমাল মান কত? 120/80। মাথায় ঢুকছে সবার? আচ্ছা, এবার আসো, এটা তো স্বাভাবিক, এটা কি মান? আচ্ছা, যখন কারোটা বাড়তে বাড়তে, এই টাকাও তোমার উত্তর দিচ্ছি, কারোটা যখন বাড়তে বাড়তে 120 থেকে 140 হয়ে যাবে, কত হয়ে যাবে? টাকাও। আর এই 80টা বাড়তে বাড়তে কত হয়ে যাবে? 90। তখন এই ধরনের রোগীকে আমরা বলি উচ্চ রক্তচাপের রোগী। কি বলি? তারা হলো রোগী। আর এটা ভালো রোগ। এটা কি লোক? আমারটাও এরকমই থাকবে, তোরটাও এরকমই থাকবে। মেয়েদের একটু কম থাকে। মেয়েদের একটু কি থাকে? তাহলে বল, উচ্চ রক্তচাপের রোগীদের ব্লাড প্রেশার কত হবে? 140/90 উপরে হবে। 140/90 উপরে হবে। ক্লিয়ার? এইভাবে উচ্চ রক্তচাপ আমরা বুঝতে পারি। ধরো তুমি একটু দৌড়াইলা, কি করলা? দৌড়াইলা বা ভয় পাইলা, তখন তোমার ব্লাড প্রেশার একটু বাড়তে পারে। কিন্তু প্রত্যেক দিনে যদি মেপে মেপে দেখো 140/80 হচ্ছে, তাহলে মানে তুমি উচ্চ রক্তচাপের রোগী। হুট করে বাড়লে যে তুমি উচ্চ রক্তচাপের রোগী হবে এমনটা না। হুট করে অনেক সময় বাড়তে পারে, ভয় পাইলে, পরীক্ষার আগে, দৌড়াইলে, বুঝছো? কিন্তু খেলাধুলা করলে, দৌড়ে ধরো সারাদিন ক্রিকেট খেলে আসলা, হাঁপাচ্ছ, তখন রক্তচাপ কি হতে পারে? বাড়তে পারে। কিন্তু যদি কোনো রোগীর প্রত্যেক দিন এরকম থাকে, ওই যে 140/90, তখন তাকে আমরা কি বলবো? উচ্চ রক্তচাপের রোগী। ইংরেজিতে বলা হয় হাইপার টেনশন। কি বলে? হাইপার টেনশন। আচ্ছা, ক্লিয়ার সবাই এটুকু? গুড। আমি এখন কাকে নিয়ে পড়াচ্ছিলাম এতক্ষণ ধরে? রক্তচাপকে নিয়ে পড়াচ্ছিলাম। রক্তচাপ কি নিয়ে? আমি রক্তচাপ কোত্থেকে তৈরি হলো? হার্ট থেকে তৈরি হলো না? তাই এটা হার্টেরই পড়া। এবার দেখো, আরো সহজ লাগবে। খেয়াল করো, তোমার হার্ট যে এই লাবডাব লাবডাব শব্দ করতেছে না? শব্দ করতেছে না? মনে রাখবা, প্রত্যেক মিনিটে হার্ট সাধারণত 72 বার এটা কাঁপাকাঁপি করে। কয়বার? 72 বার হার্ট এরকম কম্পন করে, মানে কাঁপতে থাকে 72 বার। কয়বার? তাহলে এটাকে আমরা বলি হৃদস্পন্দন। কি বলি? বা হার্ট রেট। কি বলি? বা এটাকে বলা হয় পালস রেট। কি বলে? এটাকে আরেকটা নামে ডাকা যায় নারীর গতি। কি গতি? এই বাংলা সিনেমায় দেখো নারীর গতি, দেখতো যে জীবিত আছে না মরে গেছে? এই টাকা, এই যে এখানে দুইটা আঙ্গুল দিয়ে দেখে না? দেখে না? এখানে 2 আঙ্গুল 3 আঙ্গুল যাই দিয়ে দেখে কিনা? তো দেখার পর এই টাকা এদিকে, এখানে যে জিনিসটা দেখে, দেখবি যে এখানে লাফাচ্ছে, লাফাচ্ছে, তাই না? এই লাফটা কে পারতেছে? হার্ট। হার্টের কাঁপুনিটা এখানে বোঝা যায়। হার্টের কাঁপুনিটা কোথায় বোঝা যায়? এখানে। ক্লিয়ার? তাহলে এটাকে আমরা বলি নারীর গতি বা পালস রেট। কি বলে? নারীর গতি বা কি? পালস রেট। এই নারী মানে তুমি নারী না, নারীর গতি। কিসের গতি? নারীর গতি। এই, তাহলে হার্ট মিনিটে কয়বার কাঁপে? এটাকে কি বলা হয়? হৃদস্পন্দন, পালস রেট বা নারীর গতি। কয় নামে ডাকলাম? তাহলে এটা কতবার হবে? 72 বিট। এক একটা কাঁপুনিকে বলা হয় বিট। 72 বিট পার মিনিট, প্রতি মিনিট। না, মিনিটে 72 বিট পার মিনিট। প্রতি মিনিটে কয়বার করে তোমার হার্ট কাঁপতেছে? নরমাল এটা, কারো একটু কম বেশি হতে পারে, সমস্যা নাই। এবার শোনো, এটা 72 থেকে কত হলো? 72 বিট পার মিনিট। প্রতি মিনিটে কয়বার কাঁপে? 72 বার। কারো বাড়তেও পারে, কমতেও পারে। এবার দেখো, এইটাকে আমরা কি নামে রাখতেছি বলো? পালস রেট বলি না এটাকে আমরা? পালস রেট বলি, তারপরে বলি নারীর গতি, বা এটাকে বলা হয় হার্ট রেট। কি বলা হয়? এই তুমি যদি কোনো কিছু থেকে ভয় পাও বা ভূতের সিনেমা দেখো, তখন হার্ট রেট কমে না বাড়ে? পরীক্ষা, ভাইবা পরীক্ষা দেওয়ার আগে বা বড় বড় পরীক্ষা দেওয়ার আগে, নার্সিং যেদিন ভর্তি পরীক্ষা দিতে যাবি, ওই দিন দেখবি হার্ট রেট, পালস রেট ধাপ 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 শব্দ করতেছে। তাই বলে কি তুই রোগী হয়ে গেলি? না, এটা হয়। কিন্তু যদি প্রত্যেক দিনই হয়, তাহলে তুমি রোগী হয়ে গেলা। কি হয়ে গেলা? এই পড়াটুকু বুঝতে পারছো সবাই? পড়াগুলো মজার না অনেক? এবার আসো, তাহলে আমি রক্তচাপ শিখাইছি কিনা? উচ্চ রক্তচাপ বুঝছো, নরমালটা বুঝছো, উচ্চ রক্তচাপটা বুঝছো, তাই না?
আরো কয়েকটা কথা বলি, শোনো। কয়েকটা যন্ত্রের নাম বলে দেই, তাকাও। রক্তচাপ মাপা হয়, রক্তচাপ মাপা হয় কি দেখে? রক্তচাপ মাপার যে যন্ত্রটা, ওটার নাম হলো বিপি মেশিন বলে, কিন্তু আসল নাম হলো স্ফিগমোম্যানোমিটার। লেখো, পরের এমসিকিউ লেখো। রক্তচাপ মাপার যন্ত্র, রক্তচাপ মাপার যন্ত্র স্ফিগমোম্যানোমিটার। রক্তচাপ মাপার যন্ত্রের নাম কি রে? বানানটা পারবি না আমি জানি। স্ফিগমো ম্যানোমিটার, ম্যানো। এই রক্তের চাপ মাপার যন্ত্রের নাম কি? স্ফিগমো। রক্তের চাপ মাপার যন্ত্রের নাম বলে দাও। বেটা, এই স্ফিগমোম্যানোমিটার, স্ফিগমোম্যানোমিটার, এটা দিয়ে আমরা কি মাপতে পারি বলো? রক্তের চাপ মাপতে পারি, রক্তের চাপ। বুঝে দেখো না, হাতে হাতে পেঁচায়, পরে মাপে, এই যে পাম্প করে মাপে। আচ্ছা, আর বুকের ভেতরে যে কাঁপতেছে না হার্ট, বাম সাইডে, কোন সাইডে বলো? বাম সাইডে। হার্টের যে কম্পন বা পালস রেট বা হার্ট রেট যেটা বলি আমরা, এইটা দেখা যায় একটা কানের ভিতরে একটা জিনিস দেয় না, ওটার নাম হলো স্টেথোস্কোপ। নাম কি? তাহলে বলো, হার্ট রেট দেখা যায় কি দিয়ে? হার্ট রেট দেখার যন্ত্রের নাম কি? স্টেথোস্কোপ, স্টেথোস্কোপ। স্টেথোস্কোপ নাম কি বলো? এটাতে কি দেখা যায়? হার্ট রেট। বুকের কোন সাইডে দেখা যায়? এটা বাম সাইডে। এই বুঝতেছো? কথা বলো না, আর 3-4 মিনিট ক্লাস আছে, চুপচাপ থাকো। এই ধরো, তুমি তোমার হার্টকে সুস্থ রাখতে চাচ্ছ, তাহলে সারাদিন শুয়ে থাকলে হবে? এটা তো ব্যায়াম করতে হবে। তারপরে ধূমপান করা যাবে না, ইদানিং মেয়েরাও করে, ধূমপান করা যাবে না। আর অতিরিক্ত টেনশন করা যাবে না। হার্টকে ভালো রাখতে গেলে শাকসবজি খাইতে হবে। তারপর অতিরিক্ত তেল চর্বি জাতীয় জিনিস খাওয়া যাবে না, না হলে হার্ট অ্যাটাক হতে পারে। কি হতে পারে বলো? হার্ট অ্যাটাক মানে হার্ট কাজ করা কি করে দিবে? বন্ধ করে। হার্ট সুস্থ রাখার উপায় তুমি অপশন দেখলেই বুঝতে পারবা, বুঝছো? তো শাকসবজি খাইতে হবে, ব্যায়াম করতে হবে রেগুলার। তারপরে হচ্ছে অলস জীবন যাপন করা, আর দুশ্চিন্তা করা, ধূমপান করা। চর্বি জাতীয় খাবার খাওয়া যাবে? চর্বি জাতীয় খাবার খেলে দেখবা কিছুদিন পর তোমার হার্ট কাজ করা কি করে দিছে, অর্থাৎ তখন তুমি হার্ট অ্যাটাক হবা। কি হবা? হার্ট অ্যাটাক মানে অক্কা পাওয়া, কি পাওয়া? আচ্ছা, এই আরেকটা জিনিস শোনো। তোমার হার্ট যে কাঁপতেছে, তো নিজে নিজে কাঁপতেছে না, তোমার হার্ট কতটা ভালো আছে এটা আমরা একটা যন্ত্রের মাধ্যমে পরীক্ষা করে জানতে পারি, ওটা নাম হলো ইসিজি। কি? দেখো, ইসিজি দিয়ে হার্টের পরীক্ষা করা হয়, হার্টের কার্যকারিতা পরীক্ষা করা হয় ইসিজি দিয়ে। ইসিজি একটা যন্ত্রের নাম। এই পিছনে মনোযোগ নাই, মনোযোগ আছে? আমি একটা যন্ত্রের নাম বলছি, দাঁড়াও, তুমি দাঁড়াও। তুমি হ্যাঁ, হ্যাঁ। হার্টের, তোমার হার্ট ঠিকঠাক কাজ করতেছে কিনা এটা বুঝবা কোন যন্ত্র দিয়ে? কি? ইসিজি। দেখো কি অমনোযোগী তুমি, ওর সাথে গল্প করতেছিলাম। এই তুমিও দাঁড়াও। হার্ট ঠিকঠাক কাজ করতেছে কিনা আমি জানবো কিভাবে? কি যন্ত্র? ইসিজি। ইসিজি, এই যন্ত্র দিয়ে আমি বুঝতে পারি হার্ট ঠিকঠাক কাজ করতেছে কিনা। ঠিক আছে, যন্ত্রটার নাম কি বলো? ইসিজি যন্ত্র। লেখো, ইসিজি যন্ত্র। বসো। ইসিজি যন্ত্র দিয়ে কি দেখা যায়? হার্ট ঠিকঠাক আছে কিনা, হার্ট ঠিক মতো নাড়াচাড়া করতেছে কিনা এটা দেখা যায়। এই মুছে দিলাম কেন আগে? তাহলে যন্ত্রটার নাম হলো ইসিজি। নাম কি বলো? এটার মানে হলো ইলেকট্রো। কি লিখবো কথাটা বলো? ইলেকট্রো কার্ডিওগ্রাম। ইসিজির পূর্ণরূপ কি বলো? এইটা দিয়ে আমরা কি করতে পারি? হার্ট ঠিকঠাক আছে কিনা এটা বুঝতে পারি, হার্ট ঠিকঠাক কাজ করতেছে কিনা এটা বুঝতে পারি আমরা। ঠিক আছে? আচ্ছা, ভালোই তো পারো তোমরা।
এই কারো কারো কি ধৈর্য আছে আরো 5 মিনিট ক্লাস করা? তাহলে থাকলে চুপচাপ খালি দেখো কি করতেছি। আর 5 মিনিট অনলি। দেখো হার্টের এইটা চেম্বার, এটা চেম্বার না? তোমার কাছে মনে হচ্ছে ওটা ডান সাইড, ওটা কি মনে হচ্ছে? কিন্তু তুমি যদি একটু ঘুরে যাও এইদিকে, তাহলে ওইটা হবে কি সাইড? মানে হার্ট কোন সাইডে থাকে? বাম সাইডে। তাহলে ওইটা হবে বাম, আর এটা কি? ওইটা কি সাইড? বাম। তাহলে এগুলো এই সাইডটা হবে, যদিও হাতের এই দিক থেকে মনে হবে ডান, উল্টা ঘুরলে কি মনে হবে? ওটা বাম। তাহলে এটা বাম সাইড, তাহলে এটা বাম, এটাও কি? কিন্তু উপরের এই গর্তটাকে বলা হয় বাম অলিন্দ। কি বলা হয় বলো? আর এটা নাম বাম নিলয়। বাম কি? তাহলে এই সাইড গুলোর নাম কি? ডান অলিন্দ। হার্টের যে 4টা চেম্বার আছে না, কটা চেম্বার আছে? এই 4টার নাম বলতেছি। এটা হবে ডান। তুমি সারা জীবন জেনে আসছো ডান মানেই ভালো, তাই না? ডান সাইড মানে কি সাইড? ভালো সাইড। কিন্তু মনে রাখবা হার্টের বাম সাইডেই ভালো রক্ত থাকে। কি রক্ত থাকে? এখানে থাকে অক্সিজেন যুক্ত রক্ত। কি রক্ত? এই যে কথাগুলো বলবো খালি চুপচাপ শুনো। হার্টের বাম সাইডে কি রক্ত থাকে বলো? অক্সিজেন যুক্ত রক্ত। আর এই ডান সাইডে কি রক্ত? কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত থাকে, মানে একটু খারাপ রক্ত। কি রক্ত? এবার তাকাও, তাহলে বাম সাইড থাকে ভালো রক্ত, আর ডান সাইড কি থাকে? মনে রাখবা এই যে এইটা একটা দরজার মতো আটকাইছি, বুঝছো? এটা পূরণ হলে এখানে চলে আসে। এই দরজাগুলোর নাম হচ্ছে কপাটিকা। কি বলো? তো ডান সাইডে যেটা আছে, এটা কোন সাইড? ডান সাইড। তো এটা দেখো কয়টা দাঁতের মতো আঁকাইছি? 1টা 2টা আরেকটা দিব, 3টা দাঁত আঁকাইলাম। এটাকে বলবো আমরা ট্রাইকাসপিড কপাটিকা। কি কপাটিকা? কি কপাটিকা বলো? এই যে একটা দরজার মতো, কিসের মতো বলো? তাহলে এই দরজাটার নাম হলো ট্রাইকাসপিড। তুমি পরেও তুলে নিতে পারবা, খালি বুঝো, এটা অনেকেই বুঝে না। ট্রাইকাসপিড কি বলো? হার্টের ভিতরে ডান সাইডে যে দরজাটা আছে, জানালা বা দরজা, এটার নাম কি বলো? ট্রাইকাসপিড কপাটিকা। ট্রাই কেন মনে রাখবা? এখানে দাঁত কয়টা টাকাইছি? 3টা দাঁতের মতো, বুঝছো? তাই এটার নাম হলো ট্রাইকাসপিড কপাটিকা। আর এই সাইডে হবে 2টা, তাহলে এটার নাম কি হবে? বাইকাসপিড। কি হবে? বাইকাসপিড কপাটিকা। ঠিক আছে? তাহলে বলো ডান সাইডে যে চেম্বারটা, 2টা চেম্বার আছে, এর মাঝখানে পর্দাটার নাম কি? এটা ডান সাইডে, তাই না? আর বাম সাইডেটার নাম কি? বাইকাসপিড কপাটিকা। ক্লিয়ার? এটুকু সবাই বুঝতে পারছো, তাই না? এবার দেখো কি ঘটনা ঘটে সারা দেহে, কি ঘটনাটা ঘটে এটা বুঝে নাও সুন্দর করে। এই নিচ থেকে যত খারাপ রক্ত আছে, হার্ট থাকে বাম সাইডে, তোমার পা, হাত পা নিচে থেকে খারাপ রক্তগুলো এই নিচ দিয়ে ঢুকে হার্টের ভিতরে। আর উপর থেকে যত খারাপ রক্তগুলো আছে, খারাপ রক্ত মানে কি রক্ত? কার্বন ডাই অক্সাইড। খারাপ রক্ত মানে কি রক্ত? কার্বন ডাই অক্সাইড যুক্ত যত রক্তগুলো আছে এই সাইডের, এই ডান সাইড থেকে যাত্রাটা শুরু হয়। কোন সাইড থেকে বলো? ডান সাইড মানে তো খারাপ সাইড। কোন সাইড? তাহলে যত খারাপ রক্তগুলো আছে নিচ থেকে যাবে নিচ দিয়ে, আর উপর থেকে যাবে কি দিয়ে? উপর দিয়ে। গিয়ে এগুলো সবাই কোন অলিন্দের মধ্যে আসবে? ডান অলিন্দের মধ্যে। কে চলে আসলো? কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত। কি রক্ত চলে আসলো? বা দূষিত রক্ত। কি রক্ত বলো? আর এটা যে এই যে পাইপটার মাধ্যমে আসলো না, এটাকে বলা হয়, আচ্ছা বলো তো কার্বন ডাই অক্সাইড কারা বহন করে শিখেছি না? শিরা। কার্বন ডাই অক্সাইড কারা বহন করে? এই কার্বন ডাই অক্সাইড এই পাইপ দিয়ে আসলো। আচ্ছা ওইটুকু যদি বুঝে থাকো, ওগুলো একটু মুছে দিই, তাহলে বুঝতে আরো সহজ হবে, কারণ এগুলো একটু হিজিবিজি মনে হচ্ছে। এই ঘটনাটা যারা বুঝবা তারা আজকে ক্লাসে সাকসেস, বুঝছো? সফল তোমরা আজকে। এবার দেখো কি ঘটনা ঘটে। এই নিচের পাইপ দিয়ে খারাপ রক্তগুলো কোথায় ঢুকলো? ডান সাইড। আবার উপরের দিক দিয়ে যেটা আসলো খারাপ রক্ত, কোন সাইডে আসলো? এই ডান সাইডটার নাম কি ছিল? ডান অলিন্দ। কি ছিল বলো? আর এখান থেকেই একটা আমাদের রক্ত চলাচল শুরু হয়, এখান থেকেই। এটা স্টার্ট পয়েন্ট। কি পয়েন্ট বলো? আচ্ছা তাহলে এই যে খারাপ রক্তগুলো আসলো, তার মানে এই জিনিসটার নাম কি? এই পাইপটার নাম কি তাহলে?
কারণ কার্বন ডাই অক্সাইড কোন দিক দিয়ে আসে? শিরা দিয়ে। আর এই শিরাগুলো সাধারণ শিরা না, এগুলো মোটা মোটা হয় একটু দেখতে, এইগুলোকে বলা হয় মহাশিরা। কি শিরা? তাহলে বলো মহাশিরা দিয়ে, শিরা মানে তো কি করবে বলো? খারাপ রক্ত নিয়ে আসবে, তাই না? এই মহাশিরা দিয়ে উপর দিক থেকে খারাপ রক্ত আসে, নিচ দিক থেকেও খারাপ রক্ত আসে, গিয়ে কোথায় যায়? ডান অলিন্দে। এটা কোন সাইড? ডান সাইড। হার্টের কোন সাইড? ডান সাইড। আচ্ছা ধরো রক্তগুলো আসলো, রক্ত আসার পর এই চেম্বারটা খুলে যায়, কি হয়ে যায়? তখন গল গল করে, এই কি হলো, গল গল করে রক্তগুলো কোথায় ঢুকবে? নিচেরটা। এই নিচেরটার নাম কি? ডান নিলয়। এই গল গল করে কোথায় ঢুকবে রে? এখান থেকে ঢুকবে ডান নিলয়ে। কোথায় ঢুকবে বলো? এইটুকু বুঝছো সবাই? সবাই বুঝছো এইটুকু? খারাপ রক্তগুলো সবার আগে এখানে আসলো ডান সাইডে, পরে এটা পূরণ হওয়ার পর এটা খুলে যায়, খুলে যাওয়ার পর কে খুলে যায়? ট্রাইকাসপিড। কে খুলে যায়? তো এটা খুলে যাওয়ার পর কোথায় ঢুকে যায়? এগুলা ডান নিলয়। এখনো কোন সাইডে আছে? ডান সাইডেই আছে, এখনো বাম সাইডে যায় নাই। বাম সাইডে, কারণ বাম সাইডে কি রক্ত? এগুলো ভালো রক্ত, তাই না? এবার মনোযোগ দাও, প্রায় শেষের দিকে কথা। এইটা যখন এখানে পূরণ হয়ে যায় তখন হার্ট একটা চাপ দেয়। কি দেয়? হার্ট একটা জোরে চাপ দেয়। তো এখান থেকে একটা পাইপ তৈরি হয়, এই যে বড় একটা পাইপ, এই পাইপ দিয়ে এই খারাপ রক্তগুলো ডাইরেক্ট চলে যায় ফুসফুসে। কোথায় চলে যায়? সহজ করে বুঝো, হার্ট আরেকটা চাপ দিবে, চাপ দিলে এই রক্তগুলো, এখানকার রক্তগুলো সব একটা পাইপ দিয়ে কোথায় চলে যাবে? আর যে পাইপ দিয়ে যাবে, তাহলে বলো তো ওই পাইপটা কোথায় চলে যাবে? ফুসফুসে। কয় ফুসফুসে যাবে? দুইটা ফুসফুস। আমাদের কয়টা ফুসফুস? তাহলে দুইটা ফুসফুসে কি চলে যাবে? খারাপ রক্ত, মানে দূষিত রক্ত। ফুসফুসে কেন যাবে জানো? এই রক্তটা বিশুদ্ধ হওয়ার জন্য। কি হওয়ার জন্য? তো ধরো ফুসফুসে যে নিয়ে যাবে, এটা একটা পাইপ না? এখানেই গ্যাঞ্জামটা বাজে, এখানেই গ্যাঞ্জামটা বাজে। এটা পরীক্ষা আসছিল গতবার, যে এই যে পাইপটা দিয়ে যাচ্ছে, আচ্ছা বলতো এই পাইপ দিয়ে এটা কোথায় যাবে এখন? তাহলে এটা কি রক্ত যাচ্ছে? তাহলে এটার নামও কি হওয়া উচিত ছিল? শিরা। কিন্তু মনে রাখবা, শিরা মানে তো কার্বন ডাইঅক্সাইড, কিন্তু এটাই ব্যতিক্রম। এই যে পাইপটা যাচ্ছে ফুসফুসে, এইটাই খালি মনে রাখবা তুমি কষ্ট করে। ফুসফুসে যে পাইপটা চলে যাচ্ছে, এই পাইপটার নাম হওয়া ছিল শিরা, উচিত ছিল না? শিরা মানে তো কার্বন ডাইঅক্সাইড, কিন্তু এটার নাম হলো পালমোনারি ধমনী। নাম কি বলো? তাহলে কথাটা উল্টা হয়ে গেল না? আপনি বললেন স্যার ধমনী তো কোনোদিন কি নিবে না? কার্বন ডাইঅক্সাইড নিবে না। ধমনী কি নেয়? অক্সিজেন নেয়। এটা আমরা আগে শিখছি। কিন্তু এটার নাম আসলে একটা ধমনী। এই ধমনীটা, এই পাইপটা কোথায় চলে যাবে বলো? তাই এই ফুসফুসে যে পাইপটা চলে যাচ্ছে, তাহলে এটার নাম হওয়া উচিত ছিল, ফুসফুস মানেই পালমোনারি। ফুসফুস মানে কি? তাহলে এটা চলে যাচ্ছে, এটার নাম হওয়া উচিত ছিল পালমোনারি শিরা হওয়া উচিত ছিল না? কিন্তু এটা ব্যতিক্রম, এটা নাম হলো পালমোনারি ধমনী। তাহলে এই দুনিয়াতে এই একটা ধমনী আছে যে কার্বন ডাইঅক্সাইড নেয়, তাছাড়া কোনো ধমনী কি নেয় না। কথাটা বুঝতে পারছো? কোন ধমনী কার্বন ডাইঅক্সাইড নেয় না, শুধুমাত্র যেটা পালমোনারি, যেটা ফুসফুসে যাচ্ছে, ওইটা কিন্তু একটা ধমনী। ও কি নিয়ে যাচ্ছে? কার্বন ডাইঅক্সাইড নিয়ে যাচ্ছে। এই ধমনী কি জীবনে কোনোদিন কার্বন ডাইঅক্সাইড নেয়? কিন্তু এটা ব্যতিক্রম না। তাহলে এটা মনে রাখবা, যে পরীক্ষা আসে যে ফুসফুসীয় ধমনী কি বহন করে? অনেকে দাগাবে অক্সিজেন, কিন্তু ফুসফুসীয় ধমনী কি বহন করে? কার্বন। এটাই শুধু ব্যতিক্রম, এটা কি ব্যতিক্রম। তাছাড়া কোনো ধমনী কার্বন ডাইঅক্সাইড বহন করে না, সকল ধমনী কি বহন করে? অক্সিজেন। তাহলে এটা ব্যতিক্রম ধর্মে একটা পড়া শিখলাম। আচ্ছা চলে গেল ফুসফুসে, এবার তাকাও তো, ফুসফুসে যেটা চলে গেল, এই খারাপ রক্তটা বিশুদ্ধ হবে না এখন? আবার ফুসফুসে যে রক্তগুলো ছিল, নাক দিয়ে কি নিলাম আমরা? অক্সিজেন। সেগুলো আবার ওই ফুসফুসের ওখানকার রক্তের সাথে কি হয়ে যাবে? মিশে যাবে। তো সেগুলো আবার কোন চেম্বারে ঢুকবে? এই বাম সাইডে ঢুকবে। ওগুলো আবার এই যে পাইপ গুলো দিয়ে চলে আসবে কোথায় বলো বলো? বাম অলিন্দে চলে আসবে। বুঝছো? এবার এখানে ব্যতিক্রম আছে। এখান দিয়ে কি রক্ত ঢুকলো গো? বাম সাইডে অক্সিজেন। তাহলে এটার নাম কি হওয়া উচিত? এই পাইপটার নাম কি হওয়া উচিত? ধমনী। কি হওয়া উচিত? ধমনী। ধমনী মানে তো অক্সিজেন। এটা আসলো কোত্থেকে রে? ফুসফুস থেকে। তাহলে এটার নাম হওয়া উচিত ছিল পালমোনারি ধমনী হওয়া উচিত ছিল না? কিন্তু দেখ, এটা নাম হয়ে যাবে পালমোনারি শিরা। এই দুইটাই ব্যতিক্রম। যেখানে সকল নারী ভালো, শুধু পালমোনারি খারাপ। সকল নারী ভালো, শুধু কোন নারী খারাপ? মানে পালমোনারি যখনই পরীক্ষা আসবে ভাব দিয়ে ওটা ফুসফুস। ওটা কি? আর ফুসফুস মানে এখানে গ্যাঞ্জাম আছে। কি আছে? মানে সবার থেকে ওরা উল্টা হবে। কি হবে? উল্টা।
সকল ধমনী অক্সিজেন নিয়ে আসে। কি নিয়ে আসে? অক্সিজেন নিয়ে যায় বা নিয়ে আসে। কিন্তু পালমোনারি ধমনী কি নেয়? কার্বন ডাইঅক্সাইড। তুই কিছু বুঝোস আর না বুঝোস তাহলে উল্টাই দিবি। কি করে দিবি? উল্টা। পালমোনারি কথাটা আসলে উল্টাই দিবা। কি করে দিবা? মানে তুমি যা জানো তার উল্টা করে দিবা। কি করে দিবা? উল্টা। ক্লিয়ার? আই এখান দিয়ে কি ঢুকলো? এখানে অক্সিজেন। তাহলে এটা তো এমনিতে হওয়া উচিত ছিল পালমোনারি ধমনী, কিন্তু এটা নাম কি হবে এখন? তাহলে শিরা হয়ে ও কি নিয়ে আসলো? অক্সিজেন। সহজ কথা। এটা পূরণ হয়ে গেলে তখন এটা আবার খুলে যাবে। খুলে গিয়ে এটা কোন সাইডে যাবে? বাম নিলয়। এখান থেকে সারা দেহে ছড়িয়ে যায়। এখান থেকে কি হয়ে যায় বলো? এখান থেকে আরেকটা পাইপ দিয়ে সারা দেহে ছড়িয়ে যায়। সারা দেহে ছড়িয়ে যায়। এইভাবে রক্ত আসে আবার চলে যায়, আসে আবার চলে যায়। এই পুরো ঘটনাটা ঘটতে 0.8 সেকেন্ড সময় লাগে মাত্র। কত? 0. কয় সেকেন্ড? এই পুরো ঘটনাটা ঘটতে এত দ্রুত ঘটে। আমি তো কত দেরি করে বুঝাইলাম, কিন্তু তোমার শরীরে এটা প্রত্যেক সেকেন্ডেই ঘটতেছে। 1 সেকেন্ডও লাগলো না। এই পুরো ঘটনা ঘটে কয় সেকেন্ডে? এটাকে ইংরেজিতে বলা হয় কার্ডিয়াক সাইকেল। কি বলা হয়? এই পুরো ঘটনা ঘটে মাত্র কয় সেকেন্ডে? শেষ, ক্লাস শেষ। এই তুমি বুঝছো? পুরো ঘটনা বলতে পারবা? আসো, তোমার সাহস আছে আমি জানি। আসো, দ্রুত আসো, আসো আসো, পারবা। এই সবাই খাতা কলম গুছায় ফেলো। আজকে যা বুঝাইলাম সবাই বুঝতে পারছো? ভালো করে পরে আসবা সবাই, পরে আসবা। এবার বলো, তুমি পুরো ঘটনাটা একটু বুঝাও তো দেখি, কি দিয়ে কি হইলো। যা বুঝছো তাই বুঝাও। আগে এটুকু বুঝাও, এটা কি সাইড? এটা ডান সাইড। আর ওটা বাম মানেই ভালো। বাম মানে কি? এবার বুঝাও কি হইলো। এই ওর দিকে মনোযোগ দাও। পারবা? আমি জানি পারবা। বলো। তাহলে তুমি কি ক্লাস করলা? না পারলে কিছু না কিছু তো পারছো। যা বুঝছো তাই বুঝাও। পরে ওকে বলছি, ওকে বলুক। আগে বলো। হ্যাঁ, ডান নিলয়। ওইটা বাম নিলয়। ঘটনাটা কোন দিক থেকে শুরু হয়? ডান সাইড। ডান সাইড থেকে। খারাপ সাইড থেকে। কোন সাইড থেকে? তুমি মনে রাখবা, হার্টের ডান সাইড মানে খারাপ সাইড। কি সাইড? মানে ওখানে কি থাকে? কার্বন ডাইঅক্সাইড। তাই খারাপ বললাম। কি বললাম? খারাপ। এবার বলো কি হয়। এই যে পাইপ দিয়ে যাচ্ছে রক্ত, শুরু করো। এখানে আসবে, আর উপরের গুলা এখানেই আসবে। সবাই এখানেই আসবে। হ্যাঁ, এই জায়গাটার নাম কি? ডান অলিন্দ। আসলো না? কিন্তু এটা কি পাইপ দিয়ে আসলো? এই পাইপটার নাম কি? কি শিরা? মহাশিরা। কারণ এই পাইপটা যত শিরা আছে তাদের মধ্যে সবচেয়ে মোটা, বড়। ঠিক আছে, তাই এটাকে বলা হয় মহাশিরা। কি শিরা? আচ্ছা, এখানেও সব ঠিকঠাক আছে। এবার এই পাইপ, এখানে চেম্বারটা খুলে যাবে। এটার নাম কি? ট্রাইকাসপিড কপাটিকা। হ্যাঁ, এটা খুলে যাবে। তারপরে এখান থেকে রক্ত কোথায় যাবে? এটা ডান সাইড দিত, ডান নিলয়। এবার এখান থেকে একটু চলে যাবে কোথায়? ফুসফুসে। কিন্তু ফুসফুসে চলে যাবে কার মাধ্যমে? পালমোনারি কিসের মাধ্যমে? এটা তো শিরা হওয়া উচিত ছিল, কিন্তু কি লিখলো এখানে? ধমনী। এটা উল্টা। এটা কি? ধমনী কোনোদিন কার্বন ডাইঅক্সাইড নিয়ে যায়, কিন্তু ওই নিয়ে গেল। এটাই ব্যতিক্রম। আর পালমোনারি মানে কি? ফুসফুস। পালমোনারি মানে কি? চলে গেল। এবার আসো, ওখানে যে বিশুদ্ধ হলো রক্ত, কি হলো? তারপরে সেই রক্তগুলো আবার, ভালো রক্তগুলো কোন চেম্বারে আসবে? হ্যাঁ, বাম। বাম অলিন্দে। কোথায় আসবে? তাহলে বাম অলিন্দে যে রক্তগুলো আসবে, এই বাম অলিন্দ কি দিয়ে আসলো? এই পাইপ দিয়ে আসলো। এই পাইপগুলোর নাম কি? কেন পালমোনারি শিরা বললা? কোন থেকে আসছে? এটা কোন জায়গা থেকে? ফুসফুস থেকে। ফুসফুস থেকে যারাই যাবে আসবে তাদের নামই কি? পালমোনারি। তাহলে এগুলো আসলো এখানে, তাই না? আসার পর এটা পূরণ হয়ে গেল। কি হয়ে গেল? তারপর এটা 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 খুলে যাবে। এটার নাম কি? বাই কাসপিড কপাটিকা। খোলার পর এটা কোথায় চলে যাবে? লাস্ট চেম্বার। এই বাম, বাম নিলয়। বাম। এখান থেকে ভালো রক্তগুলো সারা দেহে ছড়িয়ে যায়। এখান থেকে ভালো রক্তগুলো সারা দেহে ছড়িয়ে যাবে। আর সারা দেহে ছড়ানোর জন্য কি দরকার? অক্সিজেন। ধমনী। আর ওইটা যার মাধ্যমে ছড়াবে এই পাইপটার নাম হলো মহাধমনী। কি ধমনী? তাহলে মহাধমনী দিয়ে সারা দেহে ছড়িয়ে যায়। আর মহাশিরা দিয়ে খারাপ রক্তগুলো আসে। মহাশিরা দিয়ে খারাপ রক্তগুলো আসে। আর মহাধমনী দিয়ে কি হয়ে যায়? সারা দেহে ছড়িয়ে যায়। তুমি ঘটনাটা বুঝছো? কিছু না হলেও তো বুঝছো। যাও। আর এই পুরো ঘটনা ঘটতে কতটুকু সময় লাগে? এই পড়াটা সারা জীবনে কিছুই বুঝো না। ইন্টার পরে আসছো,
এসএসসি পরে আসছো তাও বুঝো না, আমি গ্যারান্টি তুমি তাও এই যে ক্লাসটা করলা রুমে গিয়ে আর দুই একবার দেখবা কি বুঝাইছি আমি, তাহলে এই পুরো ঘটনাটা কি করতে পারবা, বুঝতে পারবা। ক্লিয়ার সবাই?